এবার তো তোর বিয়েটা করে নেওয়া উচিত। এবার কদিন থাকবি? একজনের জন্য জীবন থামিয়ে রেখে কী লাভ? আমার অনেকদিন আগের এক পুরনো বন্ধুর মেয়ে তসিবা, দেখতে অনেক সুন্দর, কথাবার্তা অনেক ভালো, তোর সাথে মানাবে বেশ, তুই বিয়েটা করে নে। কিন্তু আমি কি মেয়েটাকে সুখী রাখতে পারবো? আমি অতীতের স্মৃতিগুলি ভুলতে পারি না। খুব কষ্ট হয় যখন মনে পড়ে যায়। তখন মেয়েদের উপর প্রচন্ড পরিমাণে ঘৃণা চলে আসে। তুই বিয়েটা করে নে, দেখবি সব ভুলে যাবে। আমার শরীরটা বেশি ভালো না, একা একা বাড়িতে থাকলে কখন কি হয়ে যায় বলতে পারি না। তোর ভাই ভাবি, তুই, তোর আব্বা সবাই কাজে চলে যাস। আমার তো কথা বলার জন্য কাউকে চাই নাকি? ঠিক আছে, বিয়ে করব। আমি বিয়ে করব শুনে মা বাবা ভাই ভাবি সবাই অনেক খুশি। আব্বা তার বন্ধুকে ফোন করে বলছে আজকে বিয়েটা করিয়ে দিবে। যেই কথা সেই কাজ। কিছুক্ষণের মধ্যেই সবকিছু রেডি করে নিয়েছে। আমি সহ সবাই গাড়িতে করে শহর থেকে কিছুটা দূরে গ্রাম সাইডে একটা বাড়িতে গেলাম। ঘন্টাখানিকের মধ্যে বিয়েটা হয়ে গেল। মেয়েকে এখনো আমি দেখিনি। কিছুক্ষণের মধ্যে মেয়েটাকে নিয়ে এসেছে। লম্বা ঘোমটা, চেহারা দেখা যাচ্ছে না। আমার হাতে ওর হাতটা রাখছে আমার শ্বশুর। বাবা, আমার মেয়ে তাসিবাকে আমরা অনেক আদর যত্নে বড় করেছি। আজ থেকে তোমার হাতে আমার মেয়েকে তুলে দিলাম, তুমি ওকে সুখে রাখবে। আজ থেকে ওর সব দায়িত্ব আমার। ওকে অনেক সুখে রাখবে। তারপর আরো কিছু কথাবার্তা হলো। এভাবে আরো কিছুটা সময় চলে গেছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। তসিবা অনেক কান্না করছে। আমি ওর হাতটা শক্ত করে ধরে রাখছি। ঘন্টাখানেকের মধ্যে বাড়িতে চলে এসেছি। আমাদের দুজনকে বরণ করে নিয়েছে আম্মা। কিছু আনুষ্ঠানিক কাজ শেষে তসিবাকে বাসর ঘরে দিয়ে গেছে ভাবি। আমি বাইরে বসে আছি। কিছুক্ষণ পর ভাবি এসে আমাকে টেনে নিয়ে গেছে বাসর ঘরের সামনে। সৌরভ, যা হবার হয়ে গেছে। সব পুরনো স্মৃতি ভুলে নতুন করে শুরু করবে, কেমন? ঠিক আছে। ভাবি হাসি দিয়ে চলে গেছে। আমি রুমে ঢুকে দরজাটা বন্ধ করে তসিবার সামনে বসেছি। তসিমার লম্বা ঘোমটাটা এখনো আছে। আমি ওর হাতটা ধরার চেষ্টা করছি, কিন্তু সাহস পাচ্ছি না। তাও মনের জোরে হাতটা বাড়িয়ে দিয়েছে ওর দিকে। তখনই তসিবা বলে ওঠে, আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আপনি আমাকে স্পর্শ করবেন না। মানে ভালোবাসলে তো মানুষকে স্পর্শ করে, আর আপনি হলেন আমার বিবাহিত বউ। তাহলে তো আমার অধিকার আপনাকে স্পর্শ করা। তখনই ওর ঘোমটাটা উঠিয়েছে। বাহ, তসিবা তো দেখতে অনেক সুন্দর। টানা টানা চোখ, খাড়া নাক, বাহ, আপনার পছন্দ আছে বলতেই হবে। আমি তসিবার দিকে তাকিয়ে আছি। আমার নাকে গুঁতো দিয়ে বলে, তাকিয়ে আছেন কেন এমন করে? আর কিসের অধিকার? কাবিন আর কবুল বলা হলে কি সবকিছুতে অধিকার হয়ে যায় নাকি? আর ভালোবাসাটা দুই দিক থেকে হতে হয়। মানে আপনি কি বোঝাতে চাইছেন? বুঝাতে চাইছি, আমারও তো আপনাকে ভালোবাসতে হবে, তাই না? তার মানে আপনি আমাকে ভালোবাসেন না? কি করে ভালোবাসবো? আপনার সাথে তো সোজা বাসর ঘরে দেখা হয়েছে। তবে আমি আপনাকে এখনো মন থেকে মেনে নিতে পারিনি আমার বর হিসেবে। আপনি কি লাভ স্টোরি বেশি পড়েন নাকি সিরিয়াল দেখেন? ওই, আমি এমন কিছুই করি না। আপনাকে এত তাড়াতাড়ি বিশ্বাস করতে পারছি না, ব্যাস এইটুকুই। কেন বিশ্বাস করতে পারছেন না একটু শুনতে পারি? আপনি আমার ছোটবেলার বন্ধু? না। স্কুল কলেজের ফ্রেন্ড? না। এলাকার পরিচিত কেউ বা আত্মীয় স্বজনদের মধ্যে আপন কিছু লাগেন? না। তাহলে আমি কি করে এক দেখাতে বিশ্বাস করে আমার সবকিছু আপনার হাতে তুলে দেই? বুঝেছি, তার মানে আপনি আমার সম্পর্কে জানতে চান। তাহলে তো ভালোই। ঠিক আছে, সমস্যা নাই। আপনি বলেন কি কি জানতে চান, আমি সবকিছু বলতেছি। আমি তো আপনার নিজের সুনাম নিজের কাছ থেকে জানতে চাইনি। আমি আপনার সম্পর্কে আপনার আশেপাশের মানুষজনের নিকট হতে জেনে নেব। আগামী 1 বছর আমি আপনার সম্পর্কে সবকিছু খবর নিব। যদি আপনার সম্পর্কে ভালো কিছু পাই তাহলে আমার সবকিছু আপনার হাতে তুলে দিব। আর যদি খারাপ কিছু পান?
তাহলে চলে যাবেন? হ্যাঁ, অফকোর্স চলে যাব। থাকার তো কোনো প্রশ্নই আসে না। আর এই 1 বছর আপনি আমাকে স্পর্শ করবেন না, আমার কাছ থেকে সবসময় 1 হাত দূরে থাকবেন। আর এই 1 বছর আপনি আলাদা রুমে থাকবেন, আমার ইচ্ছা মতো আমি চলবো, আপনি কোনো কিছু বলতে পারবেন না। আপনার সব কথায় রাজি আছি, তবে একটা কথা আমি মানতে পারবো না। জি, কোন কথাটা মানতে পারবেন না? আলাদা রুমে আমি থাকতে পারবো না। কিন্তু কেন? কারণ আমার পরিবারের সবাই আমাদের সাথে থাকবে, বাবা মা ভাই ভাবি। তাতে কি হয়েছে? তাতে তেমন কিছুই হয়নি। কথা হলো, আজ এবং আগামী 1 বছর আমরা কোথায় থাকবো? দেখুন, আমি চাইলে এই বাড়িতে যে কোনো এক রুমে গিয়ে রাত কাটাতে পারবো, কিন্তু সবার মনে অনেক প্রশ্ন তৈরি হবে। বউয়ের সাথে না থেকে আলাদা রুমে কেন এসেছি, কেন এসে ঘুমাচ্ছি। তাই আপনি আমাকে বিশ্বাস করতে হবে। আমি এমন কোনো কাজ করব না যেটা আপনার মতের বিরুদ্ধে যাবে। তাও আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। আমার কেন জানি মনে হচ্ছে আপনি মানুষ হিসেবে সুবিধার নন। তাহলে আপনিও শুনে রাখুন, আগামী 1 বছর কেন, আগামী 4-5 বছরেও আপনাকে আমি স্পর্শ করব না। আপনি চাইলেও আপনার দিকে তাকাবো না। যান, আমি বাইরে গিয়ে অন্য কোনো রুমে গিয়ে শুইলাম। গল্লি মারেন আপনার রূপের। আমার মেয়ে মানুষের অভাব আছে নাকি? আমার অফিসের কত মেয়ে আমার জন্য পাগল। যান, আপনি থাকেন একা রুমে, আমি গেলাম। তখনই মনে হলো, আরে আমি কেন বাইরে যাব, ওকে পাঠাবো অন্য রুমে। ওই শুনেন, আপনি আমার রুম থেকে বের হন। মানে আমি কোথায় যাব এত রাতে? যেখানে খুশি সেখানে যান, আমার কি। এই রুমে আমি আপনাকে ভুলেও থাকতে দেব না। যান, বের হন। আরে আমি তো এই বাড়ির সিঁড়িটা পর্যন্ত চিনি না, তাহলে যাব কি করে? আর কথা হয়েছে আপনি থাকবেন অন্য রুমে, তাহলে আমি কেন যাব? কারণ বাড়িটা আমার, আর রুমটাও আমার। আপনার বাড়িতে গেলে আপনি যা বলবেন তাই হবে। দেখি, আসেন আমার সাথে। কি হলো, আসেন। যদি কেউ জিজ্ঞেস করে আমি বাইরে কি করছি, তাহলে কি বলবো? বলবেন আমি আপনাকে রুম থেকে বের করে দিয়েছি। শুনেন, আপনাকে আমি বিয়ে করতে চাইনি, শুধু সবাই রিকোয়েস্ট করেছে তাই করেছি। আর আপনাদের মতো মেয়েকে আমি ভালো করে চিনি। আসেন আমার সাথে। বলেই তসিবার হাত ধরে টেনে বাইরে নিয়ে এসেছি। আপনার সাথে 1 বছর কেন, আমি 1 মুহূর্ত থাকতেও রাজি নই। আজকে আমি আমার বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ যান, তাতে আমার কি। বলেই মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়েছি। দূর, এই জন্য বিয়েটা করতে চাইনি। আজকাল মেয়েরা নিজেদের কি যে মনে করে কে জানে। যাক, এবার শান্তিতে একটু ঘুমাই। বলেই চোখগুলো বন্ধ করেছি। এমন সময় দরজায় জোরে জোরে নক করছে আর বলছে, সৌরভ, দরজাটা খোল, তা না হলে তোর ভালো হবে না। দেখুন আব্বাজান, আমাকে রুম থেকে বের করে দিয়ে নিজে কত শান্তিতে দরজা বন্ধ করে ঘুমাচ্ছে। আমি না করেছি, আপনাকে যে আপনার ছেলের সাথে আমার বিয়েটা দিয়েন না, তাও দিয়েছেন। কিরে সৌরভ, তুই তোসিবাকে রুম থেকে বের করেছিস কেন? কারণটা ওকে জিজ্ঞেস করেন, তাহলেই তো হবে। কারণটা হলো উনি আমাকে বলেছে রাতে মেয়েদের সাথে কথা বলবে ফোনে, আর যা খুশি তা করবে, আমি যেন কিছু না বলি আপনাকে। কিন্তু আমি বলেছি বিয়ের আগে যা করেছেন করেছেন, আজকের পর থেকে আর কোনো মেয়ের সাথে কথা বা দেখা করা বন্ধ করে দিবেন। তখন উনি আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। ছি সৌরভ, তুই আদৌ চেঞ্জ হবি না। তোকে যে কারণে তোসিবার মতো একটা সুন্দর মেয়ের সাথে বিয়ে দিয়েছি, তা তুই ওইসব মেয়েদের সাথে কথা বলিস? আরে, আগে তো আমার কথাটা শুনবেন। তোর কোনো কথাই আমি শুনবো না। মা তোসিবা, আমরা সবাই তোর সাথে আছি। যদি তোর কোনো কথা সৌরভ না শুনে, তুই শুধু আমাকে বলবি, দেখবি বাদরটাকে কি করে আমি সোজা করি। আব্বা, উনি আরো কিছু কথা বলেছেন আমাকে। কে কথা বলেছে? বলেছে উনি আমাকে বিয়ে করতে চায়নি, ওনাকে নাকি জোর করে বিয়ে করিয়েছেন। আর ওনার নাকি মেয়ে মানুষের অভাব নেই, অফিসে নাকি কত মেয়ে ওনার জন্য পাগল। নতুন বইয়ের সাথে বাসর ঘরে এইসব কথা বলতে তো লজ্জা করে নে? কেন বলেছি, তার তো একটা কারণ আছে, তাই না? শোন সৌরভ, তোর জন্য অনেক অপমান সহ্য করতে হয়েছে, এলাকার সবার কাছে আমার মাথা নত করে চলতে হয়েছে, তাই তোকে এখানে নিয়ে এসেছি। তোসিবা যদিও গ্রামের মেয়ে, কিন্তু অনেক ভালো, জ্ঞান বুদ্ধি আছে, আর রূপে গুণে সব দিক দিয়ে ভালো। তাহলে কেন তুই এমন করছিস? কিন্তু তসিবা তো বলেছে আগে আমায় যাচাই করবে, তারপর আমার সাথে এক রুমে থাকবে। তাই তো আমি ওকে রুম থেকে বের করে দিয়েছি। মা তোসিবা, তুমি কি সৌরভকে এই কথা বলেছো?
আব্বাজান, আপনার বিশ্বাস হয় আমি এমন কথা বলতে পারি? না মা, আমার তো এই কথা বিশ্বাস হয় না। কি এত বড় মিথ্যা কথা? আম্মু, তুমি তো আমার কথায় বিশ্বাস করবে। কেন আপনার কথা বিশ্বাস করবে? আচ্ছা, আপনার মাথা ছুঁয়ে আমি বলতেছি, এই রকম কথা কোনো সময় আমি আপনার দ্বিতীয় স্ত্রী, তা জানি, কিন্তু আপনার প্রথম স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে কেন, সে কারণটা আমাকে জানতে হবে। যদি না বলেন তাহলে আমি আপনাকে ছেড়ে চলে যাব, আর এটা জানা আমার অধিকার। কেন উনি আপনাকে ভালোবেসে বিয়ে করার পরেও আপনাকে ছেড়ে চলে গেছে? বাসর ঘরে তোমার সব জানা লাগবে? হ্যাঁ, লাগবে। কারণটা যদি না বলেন তাহলে আমিও আপনাকে ছেড়ে চলে যাব। চলে গেলে যাবে, এখন বলতে পারবো না। আমার অনেক ঘুম পাচ্ছে, সকালে বলবো কেমন? এখন আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও প্লিজ। না, তা হবে না। আগে আমি সব শুনবো, তারপর আপনাকে শান্তিতে ঘুমাতে দেব। বলেন বলছি, তা না হলে আমি কান্না করতে থাকবো কিন্তু। আর কি হচ্ছে, কান্না করছো কেন? থামো বলতেছি। আচ্ছা শুনো, হ্যাঁ, বলেন। মিমকে আমি ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু বিয়েটা হয়েছে আমাদের দুই পরিবারের সহমতে। আম্মু অনেক আগ্রহ নিয়ে মিমকে বউ করে আনছিল। মিম আর আমার সংসার ভালোই কাটছিল। যখন আমাদের বিয়ের 6 মাস, তখন মিম প্রেগনেন্ট হয়। মিম চায়নি এত তাড়াতাড়ি বাচ্চা নিতে, আর আমি বলেছি যেহেতু তুমি প্রেগনেন্ট হয়ে গেছো সেহেতু বাচ্চাটা নষ্ট করার দরকার নেই। কিন্তু মিম রাজি নয়, সে বাচ্চা নষ্ট করে দিবে। আমাকে না জানিয়ে সে বাচ্চাটা তার মায়ের সাথে গিয়ে অ্যাবর্শন করে নেয়। তুমি জানো তো শিবা, তখন আমার অনেক কষ্ট হয়েছিল। আমি সারা রাত কান্না করেছি। বাচ্চা অ্যাবর্শন করার পর মিমের মাঝে একটা পরিবর্তন চলে আসে। আগের মতো আমার সাথে তেমন একটা ভালো ব্যবহার করে না। আমার অফিসে গিয়ে রোজ রোজ ঝগড়া করে। কিন্তু কেন এমনটা করে আমি নিজেই বুঝতে পারি না। মিমের ব্যবহার আমাকে দিন দিন কষ্ট দিতে থাকে, তাই আমিও অফিসে ঠিকমতো যাওয়া আসা করি না। সবসময় মিমের পাশে পাশে সময় কাটানোর চেষ্টা করতে থাকি। মিম আমার সাথে কেন এমনটা করে তা বুঝতে চেষ্টা করলাম। বিয়ের পর মিম একদম ওর বাপের বাড়িতে কম যেত। তবে বিয়েতে কিন্তু ওর মা রাজি ছিল না, কারণ মিমের মা চাইছে মিমের বিয়ে ওনার পছন্দের ছেলের সাথে দিবে। কিন্তু মিম আর ওর বাবার জন্যই বিয়েটা আমার সাথে হয়েছে। হঠাৎ একদিন মিমের মা এসে মিমকে বাড়িতে নিয়ে যায়, আর তখন থেকে মিম আমার সাথে মিথ্যা কথা বলতে থাকে। আমি একদিন অফিসের কাজে এক ক্লায়েন্টের সাথে মিটিং করতে কফি হাউসে গেছি। তখনই দেখি মিম একটা ছেলের সাথে ওই কফি হাউসে গেছে। আমি আড়ালে গিয়ে মিমকে কল করেছি। মিম আমাকে ফোনে কি বলেছে জানো? কি বলছে? বলেছে মিম বাসায় বসে আছে আর টিভিতে নাটক দেখছে। আমি মোবাইলে মিমের আর ওই ছেলেটার কিছু ছবি তুলে পেছনে দরজা দিয়ে বেরিয়ে এসেছি। বাড়িতে এসে মিমকে কিছু বলিনি, কারণ সংসারে অশান্তি তৈরি করতে চাইনি। বিয়ের 1 বছর পার হয়ে গেছে। আমি মিমকে বলি, এবার তো একটা সন্তান নেওয়া দরকার আমাদের। মিম বলে, এত তাড়া কিসের? আরো কিছুদিন যাক। আর এত সন্তান সন্তান করো কেন? বেশি প্রয়োজন পড়লে একটা সন্তান পালক নিয়ে এসো। আর শোনো, আমি বাড়িতে থেকে বোরিং ফিল করি, তাই আমি একটা জব করব। কেন আমাদের নিজের এত কিছু থাকতে তুমি জব করবে কেন? যদি এতটা খারাপ লাগে তাহলে তুমি আমার সাথে আমাদের অফিসে জয়েন করো। আমি তো তোমার মতো ফালতু অফিসে জব করব না। আমি ফেমাস হতে চাই, যারা আমাকে এক নামে চিনবে। মানে তাহলে তুমি কি করতে চাও? তুমি নিজে একটু চিন্তা করে দেখো না, আমি কি হতে চাই। প্লিজ মিম, এমন কিছু করো না। কি দরকার এসব করার? দরকার আছে, আর আমার নিজের পার্সোনাল বলতেও তো কিছু আছে নাকি? কি দরকার এত কিছু করে? দেখো, আমাদের 2টা সন্তান হবে। তুমি ওদের নিয়ে সংসার সামলাবে, ওদের বড় করবে, আর আমি তোমাকে অনেক ভালোবাসবো। দুজনে অনেক সুখী থাকবো। আমি তো কোনো দিনও মা হব না। মানে কি বলতে চাচ্ছ তুমি? বুঝতে পারোনি? আমি অপারেশন করে নিয়েছি, কোনো দিন মা হবার ইচ্ছা আমার নেই। তখনই আমি মিমকে থাপ্পড় দিই। মিম মাটিতে পড়ে যায়। আমার সাথে অনেক রাগ ওঠে মিমের সাথে। মিমের উপর রুম থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় বসে জীবনের প্রথম ড্রিঙ্কস করে বসি। রাস্তায় খারাপ ব্যবহার করায়
পুলিশ আমাকে থানায় নিয়ে যায়। সকালে আব্বু গিয়ে আমাকে থানা থেকে আনে, আর মিম তার বাপের বাড়ি চলে যায়। বিকেলে আমাদের বাড়িতে পুলিশ পাঠায়, আমরা নাকি মিমকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। এলাকায় আমাদের নামে নানা কথা রটে দেয় মিমের মা। পুলিশকে আব্বু বুঝিয়ে পাঠিয়ে দেয়, আদালত থেকে আগাম জামিন নিয়ে নেয়। আমি রাতে মিমের কাছে গিয়ে ক্ষমা চাই। আমি এমন কথা বলেছি যা হবার হয়ে গেছে। যাদের সন্তান হয় না তারা কি সংসার করে না? তখন মিম বলে, আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। আমি তোকে জেলে ঘানি টানাবো। আমার গায়ে হাত তোলার সাহস হয় কি করে তোর? মিম সরি। রাতে কথাটা শোনার পর মাথাটা খারাপ হয়ে গেছিল। প্লিজ, যা হবার হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। যা বলার আদালতে গিয়ে বলিস। আগামী কিছুদিনের মধ্যেই তোর পরিবারের সবাইকে জেলে ঢোকাবো আর তোকে ডিভোর্স দিব। না মিম, প্লিজ এমনটা করো না। তখন মিমের মা দারোয়ান নিয়ে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি, বৃষ্টিতে ভিজেছি, তাও মিমের আমার জন্য একটিও দয়া হয়নি। আমার সামনেই মিম ওই ছেলেটার হাত ধরে গাড়িতে করে ওঠে, তাই আমি ওই ছেলেটাকে মিমের সামনে অনেক মেরেছি। তা দেখে মিম আমার কলার ধরে। এরপর মিম আমাকে সবার সামনে এসে থাপ্পড় দেয়। আমিও মিমকে সবার সামনে থাপ্পড় দিয়ে চলে এসেছি। আমার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। আমি একদম বাজে দিকে চলে যাচ্ছিলাম। মিম আমাকে আদালতে দাঁড় করিয়েছে। আদালত থেকে আমাকে জিজ্ঞেস করছে মিমকে নিয়ে খাবো কিনা। আমি বলছি খাবো, কিন্তু মিম রাজি হয়নি। তাই আমাদের ডিভোর্সের জন্য নোটিশ পাঠায়। আমি ফিরিয়ে দিই। তারপর আব্বু আমাকে এখানে আজ 6 মাস হলো নিয়ে এসেছে, আর তোমার সাথে আজকে বিয়ে দিয়েছে। আপনি মিমকে অনেক ভালোবাসেন তাই না? হ্যাঁ, অনেক। তবে এখন অনেক রাত হয়েছে, এবার একটু ঘুমাতে দাও প্লিজ। ওই, আপনি তো ডিভোর্সের কাগজে সাইন করেননি। যদি মিম আবার আপনার জীবনে ফিরে আসতে চায় তাহলে কি মিমকে বউ হিসেবে মেনে নেবেন? সেটা সময় বলে দিবে। আর মিম কোনোদিন আসবে না আমার জীবনে। প্লিজ তুমি নিশ্চিন্তে এখন একটু ঘুমাও। আচ্ছা, সাইনটা করলে কি হতো? যদিও মিম আমার জীবনে ফিরে আসে, তাহলে আমি আর মিমকে মেনে নিব না। এবার তুমি খুশি তো? এখন আমাকে ঘুমাতে দাও প্লিজ। শোনেন, বাসর ঘরে তো অনেক কিছু হয়, তাহলে আমরা কি কিছুই করব না? দেখো তাসিবা, এখন একটু আমাকে ঘুমাতে দাও। আর তুমি তো আমাকে যাচাই করবে, তাহলে কিছু করা যাবে না। এখন তুমি ঘুমাও। ঠিক আছে। তসিবা, আমার বুকের উপর শুয়েছো কেন? আমার তো ঘুম আসবে না। কে শুনে কার কথা? তসিবা জোর করেই আমার বুকের উপর শুয়ে থাকলো। আমি আর বাধা দেইনি। আমিও ওর কপালে ছোট করে চুমু দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি তসিবা রুমে নেই। আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, গিয়ে নাস্তা করতে বসেছি। এমন সময় কলিং বেল বেজে উঠেছে। ভাবি গিয়ে দরজাটা খুলেছে। তুমি এখানে? আর তোমাকে এ বাড়ির ঠিকানা কে দিয়েছে? ভাবি, কে এসেছে? তখনই চেয়ে তো আমি পুরাই অবাক হয়েছি। খাবার টেবিলে ছেড়ে দিয়ে সবাই দাঁড়িয়ে গেছে, আর তসিবাকে দেখি ব্যাগ হাতে নিয়ে সিঁড়িদের নিচে নামতেছে। দরজার দিকে তাকিয়ে দেখি আমার প্রথম স্ত্রী মিম দরজা দিয়ে ঢুকতেছে, আর দ্বিতীয় স্ত্রী তাসিবা বাপের বাড়ি যাওয়ার জন্য ব্যাগ হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নামতেছে। আমি একবার মিমের দিকে আর একবার তাসিবার দিকে তাকাচ্ছি। তসিবা দ্রুত হেঁটে চলে যাচ্ছে। তখনই আমি গিয়ে ওর হাতটা ধরেছি। আপনার প্রথম স্ত্রী চলে এসেছে, তাই আমার কোনো প্রয়োজন নেই আপনার কাছে। আর আপনার সাথে মাত্র একদিনের সংসার আমার। এই একদিন আপনি খুব সহজেই ভুলে যেতে পারবেন। তাই আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়ি। মানে, তুমি কোথায় যাচ্ছ? বলেই তসিবাকে টান মেরে আরো কাছে নিয়ে এসেছি। মিম তাকিয়ে আছে আমার দিকে। মিম, তুমি এখানে কেন এসেছো? আমার স্বামীর বাড়িতে আসবো না তো কোথায় আসবো তাহলে? কোনটা তোমার স্বামীর বাড়ি? সৌরভ, তুমি আমার স্বামী, আর এইটা আমার স্বামীর বাড়ি। আর তাছাড়া আমি নিজে থেকে আসিনি, আমাকে এখানে আসতে বলা হয়েছে। কে বলেছে তোমাকে আসতে এখানে? রাতে সৌরভের নাম্বারে ফোন করেছিলাম, তখন একটি মেয়ে ফোন রিসিভ করছে। সেই মেয়েটি আমাকে এই বাড়ির ঠিকানা দিয়েছে। আমার নাম্বার তুমি কোথায় পেলে? নাম্বার না পাওয়ার কি আছে? আমার স্বামীর নাম্বার আমার কাছে থাকবে না তো থাকবে কার কাছে? আমি জানি সৌরভ,
তুমি আমাকে এখনো ভালোবাসো। কে বলেছে তোমাকে ভালোবাসি? তখনই তোসিবা বলে, আমি বলছি আপনি আপনার প্রথম স্ত্রীকে অনেক ভালোবাসেন, আর আমি বলেছি ওনাকে এই বাড়িতে আসতে। তোসিবা তুমি বলেছ? কিন্তু কেন? আপনার মোবাইলে গতকাল রাতে ফোন করেছেন উনি, তখনই বলেছে আমি আসতে। আর তাছাড়া রাতে আমি আপনার বুকে শুয়েছিলাম, কিন্তু আপনি বারবার ঘুমের মাঝে মিমের নাম নিয়েছেন। তখনই আমি বুঝতে পারি আপনি মিমকে এখনও অনেক বেশি ভালোবাসেন। সৌরভ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মানে কিসের ভুল, কিসের ক্ষমা? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর কোথাও কোনো সময় দেখা হয়েছে নাকি আমার সঠিক মনে পড়ছে না। তোসিবা তুমি চলো, রুমে যাবে। আর দেখি ব্যাগটা দাও আমার কাছে। এর পরিণাম কিন্তু ভালো হবে না। আর তোমার সাথে কিন্তু আমার এখনো ডিভোর্স হয়নি, তাহলে তুমি আমাকে না চিনে বিয়ে করছো কি করে? ইচ্ছে করলে তোমাকে আমি এখনো জেলে পাঠাতে পারি। কে বলছে ডিভোর্স হয়নি? তুমি নিজেই ডিভোর্স দিয়েছো, আর এখন এসেছো আবার আমার জীবনটা নরক করতে। আমি নরক করব কেন? তুমি নিজেই সেটা ভালো করে জানো। আচ্ছা তুমি এখন যাও, তা না হয় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আর তুমি পারলে আমাকে জেলে পাঠাও দেখি। কি এত বড় সাহস? তোমায় দেখাচ্ছি। দেখুন মিস্টার সৌরভ, মিম আপনার আইন মতো এখন স্ত্রী, আর ওনাকে না জানিয়ে আপনি দ্বিতীয় বিয়ে করেছেন। এখন আপনি আবার ওনাকে ধাক্কা দিয়ে বের করে দিবেন মানে? দেখুন, ওর সাথে আমার 6 মাস আগে ডিভোর্স হয়ে গেছে। এখন আমার এসেছে কোন মতলবে? এই সেই ডিভোর্স কাগজ, এখানে তো আপনার কোনো সাইন নাই। আর যেহেতু সাইন করেননি সেহেতু ডিভোর্স হয়নি। সুতরাং মিম এখন আপনার স্ত্রী। যদি আপনারা ওনার সাথে খারাপ ব্যবহার করেন তাহলে আপনাকে আমি থানায় নিতে বাধ্য হব। তোসিবা, তুমি দেখেছো তো মিম কেমন? তুমি সব জেনে শুনে কেন এই মেয়েকে এখানে আসতে বলেছো? শাশুড়ি মা, আজ নয়তো কাল মিম কারো না কারো কাছ থেকে জেনেই যেত। তবে আপনাদের কোনো সমস্যা নেই, আমি নিজে আজকে বাড়ি ছেড়ে চলে যাব। মিম, আপনি আপনার স্বামীর সাথে সংসার করতে পারেন। তোসিবা তোমার কি হয়েছে? রাতে তুমি কি বলছো, আর এখন কি বলতেছো? আমি ঠিকই বলছি, আর আমি আপনাকে ভালোবাসতে পারবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আমি একজনকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চেয়েছি, কিন্তু আব্বুর জন্য আপনাকে বিয়ে করতে হয়েছে। তুমি মিথ্যা বলছো? সত্যি মিথ্যা জেনে আপনার কোনো লাভ নেই। এখন আপনার প্রথম ভালোবাসা আর প্রথম স্ত্রী সব আছে। আমি চলে গেলে আপনার জন্য আরো বেশি ভালো হবে। আমাকে যেতে দিন প্লিজ। তুমি চাইলে এখন যেতে পারবে না। তুমি বিয়ের আগে বলতে আমি নিজে থেকে বিয়েটা ভেঙে দিতাম। তবে এখন তুমি আমার স্ত্রী, আমি তোমাকে এত সহজে মুক্তি দিতেছি না। আমার জীবন নিয়ে খেলার অধিকার তোমাকে কে দিয়েছে? তোমাদের ড্রামাটা বন্ধ করো, আমার মাথা ব্যথা করছে। আমি একটু একা থাকতে চাই। এই, আমার রুম কোনটা? আমি রুমে গিয়ে একটু ফ্রেশ হব। ওই তো উপরে ডান দিকে রুমটা। তোসিবা তুমি বোকা নাকি? নিজের সংসার এমন ভাবে ভাঙে নাকি? ছাড়ুন, আমি যাব, আমার দেরি হয়ে যাচ্ছে। আপনাদের পরিবারের ঝগড়া পরে করবেন। এখন বলেন, আপনারা মিমকে এই বাড়িতে থাকতে দিবেন তো? না, ওকে এই বাড়িতে থাকতে দিব না। আপনারা যা করার করেন, আমি ওকে জীবনেও মেনে নিব না। তাহলে আপনি আর আপনার বাবা দুজন আমার সাথে থানায় চলুন। দেখুন স্যার, মিমকে এই বাড়ির ছেলের বউ হিসেবেই মেনে নেবে। আব্বা যান, কি হলো, চুপ করে আছেন কেন? ঠিক আছে, সৌরভ মিমকে বউ হিসেবে মেনে নে। মিম, তুমি উপরে যাও সৌরভের রুমে। তাহলে আমি চলে যাই, আপনি ভালো থাকবেন কেমন? বললেই হলো। দেখুন অফিসার, আমি মিমকে মেনে নিয়েছি, এবার আপনারা আসুন। তখনই তোসিবা আমার হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে যেতে লাগলো। আমিও গিয়ে তোসিবাকে কোলে তুলে নিয়েছি সবার সামনেই। মিম আমার দিকে তাকিয়ে আছে। আরে কি হচ্ছে এটা, সবাই দেখছে তো। দেখুক, তাতে আমার কি? বলেই তোসিবাকে নিয়ে উপরে হেঁটে চলে আসতেছি। মিম পিছু পিছু আসতেছে। মিমকে দেখিয়ে তোসিবাকে নিয়ে সোজা রুমে চলে আসলাম। আপনি যাকে এত বেশি ভালোবাসেন সে তো এসেছে, এবার তাকে নিয়ে সংসার করেন। আর হ্যাঁ, আমাকে স্পর্শ করতে না করেছি না, তাও কেন করেছেন? করেছি তার কারণ তুমি আমার বিবাহিত বউ। দেখি তোমার গালে কালি লাগছে। কোথায় কালি লাগছে? মিথ্যা কথা কেন বলেন আমাকে?
এই, আপনি আমাকে জড়িয়ে ধরেছেন কেন? ছাড়েন বলছি। বলে নিজেকে ছাড়িয়ে নিয়েছি। কেন? এর আগে তো কতবার এমন করে ধরেছি, তখন তো কিছু বলোনি। প্লিজ মিম, তোমার নাটকটা বন্ধ করো। আমার আর ভাল লাগছে না। তাহলে আজ থেকে আমি এই রুমেই ঘুমাবো। আর হ্যাঁ, রুমটায় আমি আর তুমি থাকবো, কেমন? হ্যাঁ, আপনারা এই রুমেই থাকবেন। তাহলে আমি যাই। আর হ্যাঁ, আমি যাকে ভালোবাসি তার জন্য জীবন দিয়ে দিতে পারবো, কিন্তু যাকে ভালোবাসি না তাকে ছেড়ে গেলে আমার একটু কষ্ট হবে না। তার মানে তুমি আমাকে ছেড়ে যেতে চাও? হ্যাঁ, কারণ আমি আপনাকে ভালোবাসি না আর পছন্দও করি না। তবে আজকে বাড়ি ছেড়ে যাব না, কিছুদিন আপনাদের বাড়িতে গেস্ট হয়ে থাকি, কি বলেন? যেমন চাই তাই করো। তবে মিম, তুমি যেই কাজে আসছো সেটা সহজে কোনোদিনও সফল হবে না। তসিবা আর মিমকে রেখে আমি বেরিয়ে এসেছি। কি রে, তোসিবা কোথায়? উপরে আছে বলেই সোজা বাইকটা নিয়ে বেরিয়ে গেছি। বাইরে এসে বন্ধুদের সাথে কিছুটা আড্ডা দিলাম। তবে ওদের কাউকে বলিনি মিম ফিরে এসেছে। দুপুর গড়িয়ে বিকালে বাড়িতে গেছি। ভিতরে ঢুকতেই দেখি মিম নিচে বসে আছে। আমি উপরে উঠি, তখনই সৌরভ, একটু দেখো না, চোখে কি যেন পড়েছে। প্লিজ দেখে দাও না, অনেক জ্বালা করছে। তাতে আমার কি, আমি জানি তুমি এটা নাটক করতেছ। তখনই দেখি মিমের চোখ ডুলতেছে আর কান্না করতেছে। আমার নিজের কাছে খারাপ লাগছে। যাই দেখি চোখে কি পড়ছে। কাছে গিয়েই হাতটা সরিয়ে জিজ্ঞেস করেছি, কোন চোখে? ডান চোখে। বাহ, ভালো তো। আবার নতুন করে পুরনো প্রেম জেগে উঠেছে। কিছুদিন গেলে সব ভুলে নতুন করে আবার ভালোবাসা শুরু হয়ে যাবে। হ্যাঁ, তা একদম সত্য। মিম, তুমি কি ভাবছো আমি তোমার প্রেমে পড়বো? তোসিবা, তুমি আমার সাথে এসো বলেই তোসিবাকে টেনে নিয়ে আসছি। গরুর মতো টেনে হেঁচড়ে এনেছেন কেন আমাকে? তুমি কেন এমন করতেছো? আমার ইচ্ছে হয়েছে তাই। আপনাকে আমার বিশ্বাস করতে খুব কষ্ট হবে। সারাক্ষণ সন্দেহ করব, কারণ আমি পারবো না আপনাকে অন্য মেয়ের সাথে থাকতে দিতে। তোমাকে তো কথা দিয়েছি আমি তোমাকে অনেক সুখে রাখবো আর অনেক ভালোবাসবো। তোমাকে খুব খেয়াল করব। একসাথে দুই নৌকোর মাঝি হওয়ার খুব ইচ্ছা আপনার, তাই না? এমন করে কথা বলছো কেন? আমি এমনই। শুনেন, আজ রাতে আমার সাথে এক জায়গায় যেতে হবে, কেমন? কোথায় যাবে? আপনাকে নিয়ে আমি পালিয়ে যাব। যাবেন আমার সাথে? কি? দেখেছেন, আমি জানতাম আপনি আমাকে নয় মিমকে ভালোবাসেন। বাদ দেন এসব ফালতু কথা। তার চেয়ে ভালো আমি আমার বাপের বাড়িতে চলে যাব। তোমাকে কোথাও যেতে দিলে তো যাবে। সময় বলে দিবে যেতে দিবেন কি দিবেন না। এখন আমি যাই, আমার ভালো লাগছে না। ভাবি, একটু পানি দিন তো। দিতেছি। তখনই দেখি দুই দিক দিয়ে দুজন পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাকিয়ে দেখি তোসিবা আর মিম আমার সামনে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। দুই বউ পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কার হাতে গ্লাসটা নিব চিন্তায় আছি। ঠিক তখনই ভাবিও পানির গ্লাস নিয়ে এসেছে। আমি ভাবির হাতের গ্লাসটাই নিয়েছি। ঠিক তখনই তোসিবার হাতের পানিটা আমার মাথার উপর ঢেলে দিয়েছে। আরে তোসিবা, কি করলে এটা? একদম ঠিক করেছি। আপনি আমার হাতের গ্লাসটা না নিয়ে ভাবিটা নিয়েছেন। এর মানে মিম যাতে কোনো কষ্ট না পায়, তাই আপনি এমনটা করেছেন। হ্যাঁ তসিবা, তুমি সত্যি বলছো। সৌরভ এখনো আমাকে অনেক ভালোবাসে, তাই তো আমাকে কষ্ট দিতে চায় না। মিম, তোমাকে আমি ভালোবাসি না আর কোনোদিন বাসবও না। তখনই চেয়ে দেখি তোসিবা মন খারাপ করে চলে গেছে। আমি তোসিবার পিছু পিছু গেছি। তোসিবা রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিতে চাইছে। আমি গিয়ে দরজাটা আটকাতে গেছি আর আমার হাতে দুই দিক দিয়ে চাপ লেগেছে। আমি বলে চিল্লাই উঠেছি। কি হয়েছে আপনার হাতে দেখি? কিছুই হয়নি। দেখি তুমি ছাড়ো। আর দরজাটা একটু আস্তে লাগানো যায় না নাকি? আগে হাতটা দেন। আরে, আঙ্গুলে তো ঠসা পড়ে গেছে। আপনি একটু বসেন, আমি এক্ষুনি বরফ নিয়ে আসতেছি। দেরি করো না কিন্তু, আবার অন্যজন চলে আসবে। ভালোই তো, মজা নিতেছেন। আচ্ছা তোসিবা, তোমার বাড়িতে যাবে কবে?
আগামীকাল যাব, তবে মনে তো হচ্ছে আমার একাই যেতে হবে। কেন? তুমি একা যাবে কেন? আব্বু অসুস্থ, আর আমার তো 4-5টা ভাই বোন নেই যে আমাকে এসে নিয়ে যাবে। তুমি তোমার বাবা মার একমাত্র মেয়ে, তাহলে আমার মতো বিবাহিত একটা ছেলেকে বিয়ে করেছো কেন? এইটা আপনার না জানলেও হবে। এখন একটু চুপচাপ বসে থাকলে আমার কাজটা করতে পারবো। তুমি আমাকে ভালোবাসবে তোসিবা, নাকি মিমের মতো আমার সাথে অভিনয় করবে? কি করে ভালোবাসি বলেন? আপনাকে তো বিশ্বাস করা যাচ্ছে না। আপনি এখনো মিমকে আমার থেকে অনেক বেশি ভালোবাসেন। ঠিক আছে, আমরা দুজনে আগামীকাল তোমাদের বাড়িতে যাব, কেমন? আর মিমকে নতুন করে ডিভোর্স দিয়ে দেব, তাহলে তো সব ঝামেলা শেষ। দরকার নেই, আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। আর আমি যাকে ভালোবাসি সে আমার জন্য অপেক্ষা করছে। বরং আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন, তাহলেই হবে। সত্যি তুমি অন্য কাউকে ভালোবাসো নাকি? হ্যাঁ, অনেক বেশি। আর আপনাকে তো বিয়ে করেছে, আপনার আব্বু আমাদের অনেক সহযোগিতা করেছে। আর উনি বলেছে আপনাকে বিয়ে করতে, যাতে মিমের জায়গাটা নিয়ে নেই। তাছাড়া আব্বু আম্মু বলেছে, তাই আপনাকে বিয়ে করেছি। তার মানে তুমি আমাকে করুণা করতে এসেছো? মনে করেন তাই। দেখি হাতটা ছাড়ো, বলেই তোসিবার কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়েছি। ঠিক আছে, তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে যাও। কি করে যাব বলেন? আপনি তো আমাকে ডিভোর্স দিতে রাজি হচ্ছেন না। আমি নিজেই তোমাকে তোমার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দিব। আরেকটা কথা, মিমকে আমি আমার জীবনে মেনে নেব না। মিম আমাকে যে কষ্ট দিয়েছে, সেই কষ্টটা এত সহজে ভুলে যাব নাকি? বরং মিমকে তার চাইতে বেশি কষ্ট দিয়ে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। সেটা আপনার ব্যাপার, আমার তাতে কিছু যায় আসে না। ঠিক আছে, তাহলে কালকে আমার সাথে যাবে। তোমাকে আর মিমকে দুজনের জন্য একসাথে ডিভোর্সের অ্যাপ্লিকেশন করে আসবো। তখনই চেয়ে দেখি তোসিবার চেহারাটা কালো হয়ে গিয়েছে। আমি রুম থেকে বেরিয়ে গেছি, মন খারাপ করে ছাদের উপর বসে আছি। আসলে কেন আমার সাথে এমনটা হয়? যাকে ভালোবাসতে চাই সে আমার সাথে এমনটা করে। আকাশের দিকে তাকিয়ে আছি, আজকে চাঁদটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। হঠাৎ কাঁধের উপর কারো হাতের স্পর্শ পেলাম, চেয়ে দেখি মিম। আমি বসে থেকে দাঁড়িয়ে গেছি। তুমি এখানে কেন এসেছো? তোমার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ আমার কথাগুলো শোনো। না, তোমার কোনো কথা শুনতে চাই না। আচ্ছা মিম, তুমি কেন আবার এসেছো আমার জীবনে? আমি তো তোমাকে মুক্ত করে দিয়েছি। কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমার থাকতে অনেক কষ্ট হয়। আমি জানি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু কি করব বলো? তোমার কিছু করা লাগবে না, প্লিজ। তুমি আমার জীবন থেকে চলে যাও। তোমার মুখ দেখতে চাই না, নিজের ঘৃণা হয়। আমি চলে যাব, থাকার জন্য আসিনি। এখানে একটু সুখের সন্ধানে এসেছি। আমি সত্যি বলছি, তোমার আর তোসিবার মাঝে কোনো দিনও বাধা হয়ে থাকবো না। যেহেতু বাধা দিবে না, তাহলে এসেছো কেন? যত সব নাটক করতে পারো। তোমার সাথে কথা বলে আমার সময় নষ্ট করার কোনো মানে হয় না। বলেই চলে আসতেছি, তখন মিম পিছন থেকে আমার হাত ধরেছে। প্লিজ আমার কথাগুলো শোনো, তারপর তুমি যা বলবে তাই হবে। ছাড়ো তুমি, বলেই হাতটা ছাড়িয়ে নিয়েছি। আমি চাই না তোমার জন্য তোসিবার সাথে আমার কোনো ঝামেলা হোক। মিম, প্লিজ, তুমি এই বাড়ি থেকে চলে যাও। আমি চাই না তুমি এখানে থেকে আমাদের সংসারে অশান্তি তৈরি করো। বলেছি তো চলে যাব, থাকতে আসিনি। এসেছিলাম পাপের কিছুটা প্রায়শ্চিত্ত করতে। তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে না, তুমি চলে যাও। আর আগামীকাল তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। তুমি যা করে করো। প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমাকে লাস্ট একটা বার প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। দেখো মিম, যা হবার নয় তা কেন বলছো? তোমাকে আমি কোনো সুযোগ দিতে পারবো না, আর তুমি আমাকে শান্তিতে থাকতে দিবে না, এটা আমি ভালো করে বুঝতে পারছি। তুমিও যে উদ্দেশ্যে এখানে এসেছো তা কোনোদিনও সফল হবে না। সবচেয়ে ভালো হবে তুমি এখান থেকে ভালোই ভালোই চলে যাও। মিমের দিকে তাকিয়ে দেখি মিম কান্না করছে। তাও আমি চলে আসছি কথাগুলি বলে। নিচে এসে দেখি তোসিবা কার্টুন দেখছে আর হাসছে। আমি তোসিবার কাছে গিয়ে বসতেই তোসিবা উঠে আসতে চাইলো, কিন্তু আমি ওর হাতে ধরে ফেলেছি। আমার হাত ছাড়ুন। আপনি কোন অধিকার আমার হাত ধরেছেন? তুমি এখন আমার স্ত্রী আছো, যখন ডিভোর্স হবে তখন তোমার হাত ধরবো না, বলে টান মেরে ওকে আমার কোলের উপর বসিয়ে নিয়েছি।
কি হচ্ছেটা কি? আমাকে ছাড়ুন, আমার লাগছে। কি লাগছে? ব্যথা লাগছে, ছাড়ুন বলছি। ছাড়বো না। আর যদি পারো তাহলে তুমি নিজেকে ছাড়িয়ে নাও। ঠিক আছে। তুমি চিটিং করেছো, এটা আমি মানি না। না মানলে আমার কি? আমি তো নিজেকে ছাড়িয়ে নিয়েছি। হুম। এটা বলেই দৌড়ে চলে গেছে উপরে। আমি তসিবার দিকে তাকিয়ে রইলাম। তসিবা চলে গেছে উপরে। নিচে বসে আছি, অমনি আব্বু এসেছে। সৌরভ, কি চিন্তা করছিস? আচ্ছা, আমার সাথে কেন এমন হয়? সব ঠিক হয়ে যাবে। কালকে তোসিবাকে নিয়ে ওর বাড়ি থেকে একটু ঘুরে আয়। ঠিক আছে, যাব। সৌরভ, আয়, রাতের খাবার খাবি। হ্যাঁ, আসতেছি। আমি গিয়ে খাবার টেবিলে বসেছি। ভাই ভাবিও এসে বসেছে। তখনই তোশিবা এসে আমার ডান দিকে বসেছে, আর বাঁদিকে মিম বসে আছে, আর আমি মাঝখানে। তোশিবা, তুমি আগামীকাল সৌরভকে সাথে নিয়ে যাবে তোমাদের বাড়িতে। ঠিক আছে, তাহলে ওনাকে বলবেন সকালে রেডি হয়ে যেতে। সৌরভ, তুই সকাল সকাল রেডি হয়ে যাবি, কেমন? ঠিক আছে বলেছি, তখনই দেখি দুই দিক থেকে দুইটা লাথি আমার দুপায়ে লাগছে। আমি ওমা বলে উঠেছি। কিরে, কি হয়েছে তোর? এমনিতেই। আরে তোমরা দুজনে সৌরভকে নিয়ে টানাটানি করছো কেন? ভাবি, আম্মু বলেছে সৌরভকে নিয়ে বাড়িতে যেতে। আমি তো খুব সকালে রওনা দিব। যদি মিমের সাথে থাকে তাহলে সকালে নিয়ে যাব কি করে? আমি সৌরভকে সকালে ঘুম থেকে তুলে দিব। মিম, তুমি কি আমাকে খেলার পুতুল মনে করেছ? মিম, তোমার কি মনে হয় আমি তোমার সাথে থাকবো? সৌরভ, তোমার সাথে আমার কিছু কথা আছে। সেই কথাগুলো তোমার সাথে শেয়ার করতে চাই। সেই কথাগুলো বলা শেষ হলেই তুমি তোসিবার কাছে চলে এসো। দরকার নেই তোমার কোনো কথা শোনার। দেখি ছাড়ো বলেই মিমের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছি। মিম, তুমি এত রাতে কোথায় গেছিলে? নিশ্চয়ই তোমার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটিয়েছ, তাই না? তোমার লজ্জা শরম বলতে কিছুই নেই? নিজেকে একজনকে বউ বলে আবার অন্যজনের সাথে ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে, তাই না? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো, তুমি এত রাতে কোথায় গেছিলে? আর তোমার হাতে এটা কি? তা জেনে তুমি কি করবে? আমি তো তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। আর তোমরা এত রাতে কোথায় ছিলে? তোসিবার এই অবস্থা হলো কি করে? সেইটা নিয়ে তোমার মাথা না ঘামালেও হবে, কিন্তু তোমার হাতে ওইটা কি একটু দেখার দরকার। তুমি দেখাবে নাকি আমি নিজেই জোর করে দেখব? বলছি না আমি তোমাকে আমার নিজের কোনো কিছু দেখাবো না। দেখি, রাস্তা থেকে সরে দাঁড়াও, আমি রুমে যাব। এই বাড়িতে থাকতে হলে আমার সব কথা শুনতে হবে। তুমি রুমে পরে যাবে। আগে তোমার হাতে ওইটা কি আমাকে দেখাও। তুমি তো আমাকে স্ত্রী হিসেবে মানতেই চাও না, তাহলে তোমার কথা শুনতে যাব কি করে আমি? আমার খারাপ লাগছে, আমি রুমে গিয়ে ঘুমোবো। প্লিজ আমাকে যেতে দাও। সকালে ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করব। অল্প কিছুদিনের মধ্যেই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এখন তোমার ভাগ্যটা ভালো, তোসিবা আমার কোলে। তা না হলে জোর করে হলেও দেখতাম তোমার হাতে ওইগুলো কি। ডিভোর্স দিলে তো হবে না, সেটাতে আমার মতো থাকতে হবে। তবে সবসময় আমার ভাগ্যটা ভালো, কিন্তু মনে হচ্ছে তোসিবাকে একটু বেশি মাথা তুলে নিয়েছে। তোসিবা অনেক ভালো মেয়ে, আমাকে নিজের চাইতে বেশি ভালোবাসে। আর তুমি আমাকে বিয়ের পর থেকে কতটুকু ভালোবাসছো? তোমাকে আমার থেকে কেউ বেশি ভালোবাসবে না, আর আমার মতো তুমি জীবনেও কাউকে পাবে বলে মনে হয় না। আসলে মিম, তা তো দেখলাম। যদি কিছুটা ভালোবাসতে তাহলে আমাকে এতটা কষ্ট দিতে না। তুমি তো চলে গেছিলে, তাও আবার এসেছো, কারণ তুমি আমার সুখ সহ্য করতে পারো না, তাই। হ্যাঁ তাই, তোমাকে সুখী দেখলে আমার অনেক হিংসা হয়। তোমার যাই হোক, আমি তোসিবাকে নিয়ে অনেক সুখের সংসার করব। তুমি চেয়ে চেয়ে দেখবে, আর তোমাকে দেখিয়ে দিব একজন স্বামী স্ত্রী কি করে সংসার করে। তোসিবা ঠিকই বলেছে, ওকে যদি একটু ভালোবাসি তাহলে আমার জন্য জীবন দিয়ে দিবে। সকালে আমি তোসিবাকে নিয়ে ঘুরতে যাব ওর বাপের বাড়িতে। আমি জানি তুমিও এখানে থাকবে না, তুমিও তোমার কতগুলো বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে। হ্যাঁ তা তো যাবই, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাকে ছেড়ে চলে যাব। যেদিন তুমি আমাকে ভুলে যাবে
সেদিনই এই বাড়ি ছেড়ে চিরকালের জন্য চলে যাব। তুমি নিশ্চিন্তে যেতে পারো। তোমার কথা এখন তো আমার মনে পড়ে না, আর কোনোদিন মনে পড়বেও না। দেখি সরো, এখন অনেক রাত হয়েছে। তসিবার অনেক কষ্ট হচ্ছে, ওকে নিয়ে শুতে হবে। মিমকে দেখিয়ে তসিবাকে কপালে চুমু দিয়ে কোলে নিয়ে রুমে এসেছি। তসিবাকে খাটের উপরে শুয়ে দিয়ে ওর কপালে একটু আদর করে দিয়ে আমি চলে যাচ্ছিলাম, তখনই তসিবা আমার হাত ধরে নিয়েছে। কোথায় যাচ্ছেন? তুমি ঘুমাওনি? কানের সামনে এত কথা বললে কি ঘুমানো যায়? আসেন, আমার পাশে শুয়ে পড়েন। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না। তাতে কি, আপনি তো আমার বর, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি তো বলেছো আমাকে ছেড়ে চলে যাবে, তাহলে কেন পাশে ঘুমাতে বলছো? যখন যাব তখন দেখা যাবে, এখন পাশে শুয়ে পড়েন তো। এই তসিবা, কি করছো তুমি? কি করেছি এমন? হ্যাঁ, আমি তোমার স্বামী চুলগুলো দেখতেছি। উঠছেন এখন? অনেক কাজ আছে, তাড়াতাড়ি রেডি হতে হবে। ঠিক আছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর বের হলাম, দেখি তসিবার সাজগুজ করতেছে। আমি তসিবার দিকে তাকিয়ে হতবাক হয়ে গেলাম। তসিবাকে অনেক সুন্দর লাগছে। আমি রেডি হয়ে গেছি, আপনি রেডি হয়ে নিচে আসেন। আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। কি নিয়ে আসবে? বিদায়? কিন্তু কেন? বাহরে, আমি তো আজকেই বাড়ি ছেড়ে চলে যাব, আপনি জানেন না? মানে কোথায় যাবে তুমি? যেখানে যাই আপনাকে সাথে নিয়ে যাব, আর তখন দেখে নিন কোথায় যাচ্ছি। কেমন? তাহলে ঠিক আছে, আমি তোমাকে সাথে নিয়ে যাব, আবার নিয়ে আসব। তুমি না চাইলেও আমি জোর করে নিয়ে আসব। শোনেন, জোর করে কোনো কিছু হয় না, তবে আপনার সাথে কাটানো মুহূর্ত আমার সারা জীবন মনে থাকবে। কাল রাতে তো কত সুন্দর করে কথা বলছো, এখন আবার এমন করে কথা বলছো কেন? কখন রাতে কি বলেছি আমার মনে নেই। এখন যদি যেতে চান তাড়াতাড়ি রেডি হয়ে আসেন, আমার দেরি হয়ে যাচ্ছে। তোমাদের মেয়েদের মন বোঝা অনেক দায়। ঠিক আছে, যাও, তুমি যা চাও তাই হবে। তসিবা চলে গেছে, আমি রেডি হয়ে নিচে গেছি। দেখি সবাই আছে, মিম দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। মিম মনে হয় অনেক কথাই বলতে চায়, কিন্তু আমি শুনতে চাই না। সৌরভ, আজকে তোশিবাকে নিয়ে যাবি, রাতটা থেকে আগামীকাল তোশিবাকে নিয়ে বাড়ি চলে আসবি, কেমন? ঠিক আছে, তাহলে আমরা বের হলাম। তসিবাকে নিয়ে বের হয়েছি, আমাদের গাড়ি করে রওনা দিলাম। আমি গাড়ি চালাচ্ছি, তসিবা বক বক করছে। আপনি অনেক ভালো, কেন জানি আপনার সাথে আমার আরো আগে দেখা হলো না। আসলে কিছু সময় ভুল মানুষগুলোর সাথেই আগে দেখা হয়, তা না হলে জীবনের কষ্টগুলো কাছ থেকে পাওয়া যায় না। আচ্ছা, দেরিতে দেখা হলেও কি হয়েছে, এখন তো তুমি আমাকে চাইলেই আপন করতে পারো, তাই না? চাইলেও কিছু জিনিস আপন করে পাওয়া যায় না, আর এখন তো আপনার বড় বউ আর ভালোবাসার মানুষ দুইটাই পাইছেন। আমি কেন আপনাদের মাঝে কষ্টের কারণ হব? তোমাকে তো বলিনি তুমি আমার কষ্টের কারণ হবে। আচ্ছা, এখন চুপ থাকো। তোমাকে তো আম্মু বলছে সাথে নিয়ে যেতে, আমি তোমাকে সাথে নিয়ে যাব। সেইটা সময় বলে দেবে, এখন গাড়ি চালান তো মন দিয়ে। ঠিক আছে, আমি গাড়ি চালাচ্ছি। আর তসিবার চুলগুলো বারবার চোখের সামনে আসছে, আর তসিবা সরিয়ে দিতেছে, দেখতেই ভালো লাগছে। ঘন্টাখানেক পর তসিবার বাড়িতে গেলাম। আমাদের দেখে তসিবার আব্বু আম্মু দুজনে এসেছে। আমি শ্বশুর শাশুড়িকে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করছি। ওনাদের সাথে কথা বলা শেষ হয়েছে, তসিবা আমাকে ওর রুমে নিয়ে গেল। আপনি ফ্রেশ হয়ে নেন, আমি একটু খাবার রেডি করছি আপনার জন্য। ঠিক আছে। তসিবা আমাকে ওয়াশরুমটা দেখিয়ে দিয়েছে। ও চলে যাচ্ছিল, আমি তসিবার হাত ধরেছি। কি হচ্ছে? আমার হাত ধরেছেন কেন? মন চাইছে তাই। ছাড়েন, আমার কাজ আছে। বাপের বাড়িতে আসতেই নিজের মত করে চলতে শুরু করেছো তুমি। হ্যাঁ, তাই মনে করেন। আরে তসিবা, ওইদিকে কোথায় যাচ্ছ? আমি তাড়াতাড়ি করে ওদের দিকে যেতে লাগলাম। তসিবা আর ওই ছেলেটা হেঁটে যাচ্ছে পাশাপাশি। আমি খুব তাড়াতাড়ি গিয়ে পেছন থেকে তসিবার হাত ধরেছি। কে রে আমার হাত ধরেছে? কি হয়েছে?
এমন করছো কেন? তুমি আমাকে থাপ্পড় দিতে চাইছো? সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন প্লিজ। তোসিবা, তোমার মন যা চায় তাই করো, আমি আর তোমাকে কিছুই বলবো না। এমনিতেই তোমাকে অনেক হার্ট করেছি, আর করতেও চাই না। আর হ্যাঁ, হাত ধরার জন্য সরি, আর থাপ্পড়টা দেওয়ার জন্য ধন্যবাদ। হাত তো ধরে নিয়েছেন, তাহলে থাপ্পড় হলো কি করে? থাপ্পড় দেওয়ার জন্য তো হাত তুলেছ। বলেছি তো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। এমনভাবে রাগ করে চলে যাবেন না, আব্বু আম্মু অনেক কষ্ট পাবে। ওনারা যদি বুঝে যে আপনি রাগ করে চলে যাচ্ছেন তাহলে অনেক কষ্ট পাবে প্লিজ। তুমি এখন এখান থেকে সরো, আমাকে যেতে দাও বলছি। আপনি চাইলে আমাকে একটা থাপ্পড় দিতে পারেন। নেন, আমি চোখ বন্ধ করে নিয়েছি। কি হলো, দেন দেন না, যত জোরে পারেন দিয়ে দেন থাপ্পড়। একটা মাত্রই তো থাপ্পড়, তাই না? তাও আপনি আমাকে একা রেখে যাবেন না প্লিজ প্লিজ। মানে তোমাকে একা রেখে যেতে মানা করছো, আবার অন্য ছেলের সাথে কথা বলে ওর সাথে হেঁটে চলে যাচ্ছ? বাহ। আরে আমি তো ওনার সাথে গিয়েছিলাম যেন উনি তাড়াতাড়ি আসে। মানে? আমাদের রুমে বিদ্যুৎ নেই, লাইন নষ্ট হয়ে গেছে। রাতে তো বিদ্যুৎ ছাড়া অন্ধকার দেখাবে, তাই মিষ্টি আনতে গিয়েছিলাম ওনার সাথে। তাই বলে অপরিচিত কারোর সামনে আমার সাথে এমনটা করবে? আপনি বিশ্বাস করেন, আমি তো মনে করেছি ওই শাহজাহান হবে, ও আমাকে অনেক ডিস্টার্ব করতো। আর আমি আসছি জেনে দৌড়ে এসে বুঝে আমার হাতটা ধরেছে, তাই তো না দেখে থাপ্পড় দিয়েছি। সরি, আমাকে ক্ষমা করে দেন প্লিজ। ঠিক আছে, চলো আগে দেখি লাইনে কি হয়েছে। থাক, আপনাকে যেতে হবে না, আমি তো ওই রাব্বিকে বলে এসেছি, ও মিষ্টি নিয়ে চলে আসবে। কথা কম বলে আমার সাথে আসো, ওকে নিয়ে দেখিয়ে দিয়েছি, আমি লাইনটা ঠিক করে দিয়েছি। আপনি তো অনেক কিছু জানেন। আচ্ছা, আমরা কি রাতে মেলায় যেতে পারি? কিসের মেলা? গ্রামে আজ রাতে মেলা হবে, প্রতি মাসে হয়, আজকেও হবে রাতে। আপনি আমার সাথে যাবেন? ঠিক আছে। তখনই শাশুড়ি এসে বলে, হ্যাঁ আসছি, চলেন, খাবেন। তোসিবা, আমার ঘুম পাচ্ছে, এখনই আমি ঘুমাবো, তুমি কোনো ডিস্টার্ব করবে না আমাকে। ঠিক আছে, ঘুমান, আর আমি একটু বন্ধুদের সাথে দেখা করে আসি। মানে তোমার বন্ধু আছে নাকি? হ্যাঁ আছে তো, কেন, কোনো সমস্যা? না, আচ্ছা যাও, আমি ঘুমাই। তখনই তোসিবা কান্না শুরু করেছে। কি হলো, কান্না করছো কেন? আমি একা গেলে ওই শাহজাহান যদি আমাকে দেখে কিছু বলে বা করে? তাহলে এখন আমি কি করব? আমার সাথে একটু যাবেন? গেলে আমার অনেক ভালো লাগতো, প্লিজ চলেন আমার সাথে। ঠিক আছে চলো। রেডি হয়ে বিকেলে তোসিবার সাথে বের হলাম। বাহ, গ্রামটা অনেক সুন্দর। ও আমার হাতটা ধরে জড়িয়ে ধরে আসছে। জানেন, আমার এই প্রথম কারো হাত ধরে রাস্তায় হাঁটা। কেন, তোমার বয়ফ্রেন্ডের হাত ধরে এর আগে হাঁটুনি? আরে আমার তো মনে নেই। হ্যাঁ হেঁটেছি, তবে এতটা জড়িয়ে ধরিনি। আপনাকে কেন জানি ধরতে ইচ্ছে করে। নেন, আমার হাতটা ছেড়ে দিন, সামনে মানুষজন আছে। গ্রামের মানুষ তো এগুলো পছন্দ করে না, ওরা বড় বউকে এমনভাবে হাঁটলে মাইন্ড করে। তুমি তো আমার হাত ধরে রাখছো, আমি ছাড়বো কেন? আরে দেখেন, আমি কি বোকা তাই না? আচ্ছা আসেন আমার সাথে। এখানে নিয়ে আসলে কেন? এরাই তো আমার বন্ধু, চলেন সবার সাথে আপনার পরিচয় করিয়ে দেই। কি হচ্ছে, এসব বলছো কেন? ওরা সবাই আমাকে অনেক ভালোবাসে তাই। আচ্ছা, এবার সন্ধ্যা হয়ে আসছে, চলেন মেলায় যাই। মেলা কত দূর? ওই তো বাতিগুলো দেখা যাচ্ছে, ওখানে চলেন। আমার একদম ভয় করে, আমি উঠবো না, তুমি গিয়ে উঠো কেমন? তাহলে আমাকে ধরে রাখবে কি? আপনি জানেন আমার কত স্বপ্ন ছিল আমার বরের সাথে সব কিছু করব, কিন্তু কিছুই করতে পারিনি। এখন আসেন আমার সাথে বসেন। তোমার কি কি ইচ্ছা আছে আগে বলতে, আমি তোমার সাথে আর গ্রামে আসতাম না। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, এটা থামাতে বলো, না হলে আমি নিজেই ঝাঁপ দেবো মাটিতে।
ভয়ে আমার অবস্থা 12টা বেজে গেছে। তসিবা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। নাগরদোলা থামছে। নেমেই আমি এক বোতল পানি এক চুমুকে সবার করেছি। আরে আরে, এত পানি কেন খাচ্ছেন? তুমি কোনো কথা বলবে না। আমি এসবে কখনো উঠিনি জানো। তাতে কি, এখন তো উঠেছেন, ভালোই লাগে তাই না? বলছো তোমাকে, অনেক হয়েছে মেলা, এবার চলো বাড়িতে। আপনি কি কিপটুস? মানে তুমি কি বলতে চাচ্ছ? মানে মেলায় এসেছি, কিছু কিনবো না তা কি করে হয়? আপনি তো কিছু না কিনে দিয়ে 20 টাকার নাগরদোলাই খাইয়ে কাজ শেষ করে দিয়েছেন। ও এই কথা, ঠিক আছে বলো তোমার কি লাগবে। এখন কিছুই লাগবে না, আমি আখের রস খাবো। আখের রস খাবে? আখের রস আর ভুট্টা নিয়ে আসেন, আমি এখানে বসে আছি। নাও তোমার আখের রস আর ভুট্টা। হ্যাঁ দেন। এবার বাড়িতে চলো, রাত হয়ে গেছে। তসিবাকে নিয়ে বাসায় আসছি। রাতের খাবার খেয়ে রুমে এসেছি। হঠাৎই কারেন্ট চলে গেছে। আমি বাইরে যাইতেছি, তখনই আমার শ্বশুর আর শাশুড়ি তসিবার সাথে কথা বলছে। ঠিক হঠাৎ থমকে গেলাম শাশুড়ির কথাগুলি শুনে। সৌরভের আগের বউ নাকি ফিরে এসেছে। শোন, তুই সৌরভকে বলবি ওর আগের বউকে তালাক দিতে। যদি তালাক না দেয় তাহলে তুই আর ওই বাড়িতে ফিরে যাবি না। কারণ পুরুষ মানুষের মন বলা যায় না। আগের বউর প্রতি যদি ভালোবাসা জেগে ওঠে তাহলে কিন্তু তোর সাথে খারাপ আচরণ করবে। আর শুনেছি সৌরভ তার আগের বউকে অনেক ভালোবাসতো, তখন কিন্তু তোকে বাড়ি থেকে বের করে দেবে। আম্মা, তুমি সৌরভকে ভুল বুঝতেছো। ও আমাকে অনেক ভালোবাসে, আর মিমকে তো এখন একদমই সহ্য করতে পারে না। আর শোন, যত তাড়াতাড়ি পারিস একটা বাচ্চা নিয়ে নিবি, কারণ বাচ্চা হয়ে গেলে আর সৌরভ তোকে ফেলতে পারবে না। কিন্তু কোনো কিন্তু নেই। তোর মনে নেই আমাদের পাশের বাড়ির রেহানের কি অবস্থা হয়েছে? তুই এক কাজ করবি, তোর নিজের নামে কিছু করে নিবি, সৌরভকে বলে তুই কিছু কিনে দিতে বলবি। বিয়ের আগে তো বেআই সাহেব বলছে তোর নামে বাড়ি আর ব্যাংকে 5 লক্ষ টাকা জমা করে দেবে। সেইগুলি কি তোর নামে দিয়েছে? না, দেয় নাই। তবে আমার কিছুই লাগবে না। সৌরভ এমনিতেই অনেক কষ্ট পেয়েছে, ওকে নতুন করে আর কষ্ট দিতে চাই না। প্লিজ এসব কিছু তোমরা সৌরভকে বলো না। দেখ, তোকে তো আমরা এমন ছেলের সাথে বিয়ে দিতে চাইনি, কিন্তু ভাগ্যে আমাদের খারাপ ছিল, তাই বিয়েটা দিয়েছি। আর শোন, সবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে সবার মন জয় করে নিবা। সবার মাঝে তোর জন্য একটা মায়া তৈরি করে নিবি। কিন্তু আম্মা, সৌরভ যদি রাজি না হয় বাচ্চা নিতে? তুই বলবি তোর বাচ্চা দরকার, আগে বউটাকে একদম কাছে খেসতে দিবি না। সব সময় সৌরভকে চোখে চোখে রাখবি, বলে দিলাম। আচ্ছা তাই করব। এখন রুমে যাই। সৌরভ কি মনে করবে কখন ধরে ওর কাছে যাই না? তোশিবা, আমার মাথায় হাত রেখে বল, আমি যা যা বলছি তুই সব করবি। আমি চেষ্টা করব, তবে সৌরভকে কষ্ট দিতে পারবো না। তখনই কারেন্ট চলে আসছে। আমিও রুমে চলে আসছি। রুমে বসে বসে ভাবছি তসিবার মা আর বাবার কথাগুলি। তখনই তসিবা এসে বলে, আপনি রুমেই ছিলেন? হ্যাঁ। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো। আর সকালে তো আপনি একা চলে যাবেন বাসায়। কেন, তুমি যাবে না? না। আচ্ছা ঠিক আছে, সেটা সকালে দেখা যাবে, এখন ঘুমাও। আমি কোথায় ঘুমাবো? খাটের উপর শুয়ে পড়েন, আমি আপনার পাশে শুয়ে পড়তেছি। আচ্ছা একটা কথা বলবো? তুমি কি বলবে? সব তো জেনে গেছি, মনে মনে বলছি, তাও ওর কাছ থেকে শোনার জন্য বলছি। হ্যাঁ বলো, কি বলবে? আমাকে ক্ষমা করে দিন। আমি জানি আপনি আমাদের সব কথা শুনেছেন, আমি দেখেছি আপনি দাঁড়িয়েছিলেন। মা বাবার কথাই কিছু মনে করেন না। সব মা বাবাই তো চায় তার মেয়েটা যাতে স্বামী সোহাগী হয়। আমি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি আমাকে ছেড়ে যাবেন না তো কোনোদিন? কিন্তু তোমার মা যা যা বলছে, তুমি কি তা করবে? আম্মা যা বলছে তার সব কিছু তো করতে পারবো না,
কিন্তু সব মেয়েরা বিয়ের পর স্বামীর সাথে যা করে ঠিক আমিও তাই করব। আমি মা হব, আপনি বাবা হবেন। যখন অফিসে যাবেন তখন আমাকে আদর করে যাবেন, প্রতি ঘন্টায় ঘন্টায় আমার সাথে ফোনে কথা বলবেন। ব্যাস এইটুকুই চাই, আর কিছুই দরকার নেই। সত্যি সত্যি মা হতে চাও? হ্যাঁ, আমি মা হতে চাই, তবে 2টা জোড়া মেয়ে হবে আমার। মানে তুমি কি করে জানো তোমার মেয়ে হবে নাকি ছেলে হবে, তাও আবার জমজ হবে? জানি, আমার মন বলে তাই। কথা দিলাম তোমাকে সারা জীবন আমার ভালোবাসা দিয়ে আগলে রাখবো। তখনই তোসিবা আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। আমিও কথা দিতেছি আপনাকে, আমি অনেক ভালোবাসবো আর সব সময় সুখে রাখবো। আমার কিছু লাগবে না, শুধু একটু ভালোবাসা দিলেই হবে। ঠিক আছে, এখন ঘুমাও। ও আমার বুকে মাথা রেখে শুয়ে আছে, আমি ওর চুলগুলি আস্তে আস্তে টেনে দিচ্ছি। আপনি সত্যি অনেক ভালো। এটা বলেই ও আমার কপালে চুমু দিয়েছে। আজকে একটু বেশি রোমান্টিক হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা নিলে তো রোমান্টিক হতে হবে, তাই না? কে বলছে তোমাকে? এখন ঘুমাও। দুজনে গল্প করতে করতে ঘুমিয়ে গেছি। সকালে ঘুম ভাঙতেই সোনালি রোদে আমি চেয়ে দেখি তোসিবা গোসল করে এসেছে। ওর ভেজা চুলের পানি টপ টপ করে পড়তেছে। ঘুম শেষ হয়েছে? হ্যাঁ, আজকে অনেকদিন পর একটু শান্তিতে ঘুমাতে পারছি। তাই তাহলে উঠে ফ্রেশ হয়ে নেন, এখন তো আমরা রওনা দিব আপনাদের বাড়িতে। হ্যাঁ যাচ্ছি। শোয়া থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে আসছি। নাস্তা করতে ডাকছে আব্বু, চলেন। হ্যাঁ চলো। সবার সাথে বসে নাস্তা করে নিলাম। আমি আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি, আর তোসিবা তো আগে গুছিয়ে রাখছে। শ্বশুর শাশুড়ি তোসিবাকে বুঝিয়ে দিতেছে। আমি ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে আগে গাড়িতে চলে আসছি। কিছুক্ষণ পর তোসিবা আসছে। বাবা সৌরভ, আমার মেয়েটাকে তুমি দেখে শুনে রেখো, যদি কোনো ভুল করে তাহলে বুঝিয়ে দিও, কেমন? ঠিক আছে। তোসিবা গাড়িতে এসে বসছে, আমি গাড়ি চালাচ্ছি। তোসিবা তার মতো বক বক করতেছে। গাড়িটা নিয়ে সোজা উকিলের অফিসে এসেছি। তোসিবা চলো। এইটা তো আমাদের বাসা না, তাহলে এখানে কেন নামবো? একটা ডিভোর্সের অ্যাপ্লিকেশন করতে হবে। কি, ডিভোর্সের জন্য? কিন্তু কেন? আমি তো আপনাকে এখন ভালোবাসি, তাহলে আবার এইসব কেন? তোমার আমার নয়, মিমকে ডিভোর্স দিব। একটা কথা বলবো? হ্যাঁ বলো। মিমকে ডিভোর্স দেওয়ার দরকার নেই, মিমকে আমাদের বাড়িতেই রাখেন। মিম দেখুক একটা বউ কি করে সংসার করে। মিম আমাদের ভালোবাসা দেখে কষ্ট পাবে, তখন নিজে থেকেই চলে যাবে। দরকার কি ডিভোর্স দেওয়ার? না, তা হয় না। মিম যাবে না, পরে তোমার আর আমার মাঝে আবার অশান্তি তৈরি হবে। পারবেন না আজ থেকে আপনি মিমের সাথে খারাপ ব্যবহার করতে? মিম কিছু বললে উত্তর দিবেন না, সব সময় মিমের সাথে রাগ দেখিয়ে কথা বলবেন। মিমকে দেখিয়ে আমার সাথে বেশি বেশি দুষ্টুমি করবেন। তাহলে মিম চলে যাবে তুমি বলছো তো? পাক্কা চলে যাবে। এভাবে 1 বছরের মধ্যে আমার 2টা জমজ মেয়ে হয়ে যাবে, আর তা দেখে মিম সারা জীবনের জন্য চলে যাবে। ঠিক আছে, পরে দেখো আবার উল্টোটা যেন না হয় আবার। গাড়িটা নিয়ে চলে আসছি বাড়িতে। গাড়ি থেকে নেমেই তোসিবা ভিতরে গেছে। আমি গাড়িটা পার্কিং করে ভিতরে ঢুকে দেখি তোসিবা সবার সাথে কথা বলছে। সৌরভ, আমি একটু বের হচ্ছি। তুমি কোথায় যাবে না যাবে তার জন্য আমাকে বলতে হবে না। বারে, ওই দিন রাতে না বলেছো এ বাড়িতে থাকতে হলে তোমার সব কথা শুনতে হবে? তুমি যদি অনুমতি দাও তাহলে যাব, আর তা না হলে তোমাকে সাথে নিয়েই যাব। আপনি এই কথা বলছেন মিম আপুকে? কি হলো বলেন? তখন বলেছি অন্য কারণে, কিন্তু এখন তো বলিনি। আম্মু ঠিক বলেছে, পুরুষ মানুষের মন ঠিক থাকে না। তোসিবা, সৌরভ যেমন তোমার স্বামী, ঠিক তেমনি আমারও স্বামী। তুমি ওকে নিয়ে বাড়িতে গেছো, আমি কি তোমাকে বাধা দিয়েছিলাম? তাহলে এখন আমি ওকে নিয়ে গেলে তুমি বাধা দিবে কেন? আমি তো আপনার মতো না, নিজের ভালোবাসার মানুষের সাথে আর তার পরিবারের সাথে আপনি যা যা করেছেন, তারপরেও আপনি কি করে এই বাড়িতে এসেছেন? আপনার জায়গায় আমি হলে নিজের মুখটা জীবনেও সৌরভকে দেখাতাম না। তোসিবা, মুখ সামলিয়ে কথা বলবে। তোমার সাহস হয় কি করে আমাকে এমন কথা বলার? বলবো না তো কি করব? আমার স্বামীর আশেপাশে আপনি আসবেন না। সৌরভ তোমার একার স্বামী নাকি?
হ্যাঁ, আমার একার। আপনি এই বাড়িতে একটা অতিথির মতো থাকবেন। আমার সংসারের দিকে চোখ তুলে তাকাবেন না। আর আমার স্বামীর দিকে তো একেবারেই না। সৌরভ, তোমার সামনে তসিফ আমাকে কি অপমান করেছে, আর তুমি আর তোমার বাড়ির সবাই চুপ করে দাঁড়িয়ে আছো? এটা তোমার প্রাপ্য ছিল। একসময় তোমার যে অধিকার ছিল, এখন সেটা তসিবার আছে। তুমি যেখানে খুশি সেখানে যাও, আমাকে নিয়ে টানাটানি করো না। বরং তুমি ফেমাস হতে যাও, যেখানে গেলে তোমার পরিচিতি বাড়বে। প্লিজ সৌরভ, এমন ভাবে বলো না, আমার শুনতে অনেক কষ্ট হয়। শোনার মতো কাজ করেছো, এখন শুনতে হবে? এই, আপনি চলেন আমার সাথে। তসিবা, তোমার শরীরে তো অনেক শক্তি। আমার স্বামীর জন্য সব করতে পারি। আর শুনেন, বাচ্চা কিন্তু আমার চাই এই বছরের মধ্যে। আল্লাহকে ডাকতে থাকো, বাচ্চা পেয়ে যাবে। এখন আমি অফিসে যাব, অনেক কাজ জমা হয়ে গেছে। তুমি থাকো, আমি গেলাম। এটা বলে রওনা দিয়েছি, তখনই তসিবা বলে, আমি জানি আপনি এখন আপনার বড় বউকে নিয়ে ঘুরতে যাবেন, তাই তো অফিসের নাম করে এখন বের হচ্ছেন। আপনাকে এখন কোথাও যেতে হবে না, আপনি আমার সাথে থাকবেন। এতটা রাস্তা জার্নি করে এসেছেন। আমার অফিসে কাজ আছে, প্লিজ লক্ষ্মী বউ। কাজটা করেই আমি চলে আসবো। এখন যেতে দাও আমাকে। যেতে পারেন, এক শর্তে। রাস্তায় মোবাইলে ভিডিও কল দিয়ে রাখবেন, আমি দেখব আপনি কোথায় যাচ্ছেন। বেশি হয়ে যাচ্ছে না? সবে তো শুরু করেছি। আমি চাই আপনি আমাকে ছাড়া আর কাউকে সময় না দেন। রাজি থাকলে অফিসে যেতে পারেন, কেমন? আমার প্রতি তোমার বিশ্বাস হচ্ছে না, তাই তো? কিন্তু ড্রাইভ করার সময় মোবাইলে কথা বললে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় তখন কি করবে? ঠিক আছে, আজকের মতো যেতে দিচ্ছি। আর শুনেন, অফিসে গিয়ে আমাকে আগে ফোন করবেন। কথাটা মাথায় ভালো করে গেঁথে রাখেন। ওকে। তসিবার কপালে চুমু দিয়ে বেরোলাম। তসিবা আমার দিকে তাকিয়েছিল। নিচে এসে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছি। রাস্তায় জ্যামের কারণে 1 ঘন্টার রাস্তা 2 ঘন্টা পরে এসেছি। অফিসে ঢুকে সবার সাথে কিছু কথা বলে নিলাম। সৌরভ, রফিক সাহেব নাকি মাল নিতে যাচ্ছে না, একটু খোঁজ নিয়ে দেখতো। ঠিক আছে, রফিক সাহেবকে ফোন করেছি, ওনার সাথে কথা বলেছি, সব কথা শুনেছি। এরপর ওনাকে রাজি করিয়েছি মাল নেওয়ার জন্য। কিছুক্ষণ পর আব্বু এসেছেন। কে রফিক সাহেব কি বলেছে? মাল ডেলিভারিতে দেরি হওয়ার কারণে নিতে রাজি হয়নি, তবে এখন বলছেন মাল নিবে। তবে ওনাকে মালগুলি আমাদের পৌঁছায় দিতে হবে। ঠিক আছে, সমস্যা নেই। তখনই চেয়ে দেখি মিম এসেছে। সবাই মিমকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। মিম, তুমি এখানে কেন এসেছো? ইচ্ছে হয়েছে তাই। আব্বাজান, সৌরভকে নিয়ে যেতে পারি? মিম, তুমি আমাকে এই নামে ডাকবে না। আর সৌরভের কাজ আছে, ও তোমার সাথে যেতে পারবে না। আচ্ছা, তুমি এমন করছো কেন? আমাদের এত অসম্মান করে তোমার স্বাদ মেটেনি? ভুলগুলির জন্য তো আবার ফিরে এসেছি, সৌরভকে সবকিছু ফিরিয়ে দেওয়ার জন্য। আমার সৌরভের সাথে কিছু কথা আছে। সৌরভ, চলো আমার সাথে, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তোমার সাহস হয় কি করে আমার হাত ধরার? ছাড়ো আমার হাত, বলে টান মেরে হাতটা ছাড়িয়ে নিয়েছি। এমন করছো কেন? আমি তো তোমার প্রথম ভালোবাসা আর প্রথম স্ত্রী, তাই না? কিসের ভালোবাসা? যে ভালোবাসা কষ্ট ছাড়া কিছুই দেয়নি। আর কিসের বউ, যেই বউ স্বামীর চাওয়া পাওয়ার কোনো দাম দেয় না। মিম, তুমি চলে যাও, আমি চাই না তোমার মুখ দেখতে। কিছুদিন সহ্য করতে হবে। এখন চলো সবার কাছে, না হলে আমি অনেক ছোট হয়ে যাব। আমাকে নিয়ে সবাই হাসাহাসি করবে, প্লিজ। তোমাকে নিয়ে হাসাহাসি করলে আমার অনেক খুশি লাগে। তোমার সাথে কোথাও গেলে তসিবা অনেক কষ্ট পাবে। আমি চাই না তোমার জন্য তসিবার সাথে আমার কোনো ঝগড়া হোক। তসিবা তো জানতে পারবে না, তাহলে ঝগড়া হবে কি করে? তসিবা জেনে যাবে। তুমি চাও কেন এসেছো অফিসে? তুমি কি চাও বলবে? তোমাকে। এখন চলো, এত কথা না বলে। ছাড়ো, বলেই মিমকে একটা থাপ্পড় দিয়েছি। মিম থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ বেয়ে পানি পড়ছে। আমি দেখেও না দেখার মতো করে বলছি, তুমি যাবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? এখন বুঝতে পারছি তুমি আমাকে আর ভালোবাসো না। ধন্যবাদ তোমাকে। তবে তুমি ভেবো না তোমাকে ছেড়ে যাচ্ছি না। যত কষ্ট হোক তোমার পাশে ছায়ার মতো থাকবো। জানি না কতদিন থাকতে পারবো,
তবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকার চেষ্টা করব। মিম গালে হাত দিয়ে চলে গেছে। আমি মন খারাপ করে বসে আছি। মিমকে এই নিয়ে 3বার ওর গায়ে হাত তুলেছি। ওর প্রতি ঘৃণাটা একটু বেশি হয়ে গেছে। মিমের সাথে কাটানো সুখের স্মৃতিগুলি আজ বড্ড মনে পড়ে গেল। তখনই মোবাইল বেজে উঠেছে। চেয়ে দেখি তোসিবার নাম্বার। আরে তোসিবাকে তো অফিসে এসে ফোন করার কথা, সব গন্ডগোল করে দিল এই মিম। ফোন রিসিভ করলাম। আপনি কোথায়? অফিসেই। সরি তোসিবা, আমার একদম খেয়াল নাই তোমাকে ফোন করতে। আপনি আমাকে এখনো মিমাপুর থেকে বেশি ভালোবাসতে শিখেন নাই, তাই না? আগে নাকি অফিসে গিয়ে মিমাপুর সাথে ঘন্টার পর ঘন্টা ফোন করে কথা বলতেন, কিন্তু আজকে আমাদের বিয়ের পর প্রথম দিন ছিল আপনার অফিসের, অথচ আপনি একটা ফোনও করেন নাই। সরি লক্ষ্মীটি, আর এমন হবে না। আচ্ছা আমি বাসায় আসতেছি, এসে দুজনে অনেক গল্প করব, কেমন? ওকে, আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসবেন, কেমন? ওকে। ফোনটা রেখে আব্বাকে বলে বেরোলাম। গাড়িটা চালাচ্ছি নিজের মতো করে। রাস্তা থেকে তোসিবার জন্য আইসক্রিম নিয়েছি। ঘন্টাখানেক পর বাসায় আসছি। দেখি তোসিবা কার্টুন ছবি দেখছে। আমি ওর পাশে গিয়ে বসতেই আমার কাঁধের উপর মাথা রেখেছে। এই নাও তোসিবা, তোমার আইসক্রিম। দেন, আপনি সত্যি বেস্ট হাজব্যান্ড। মা, তুমিও আমার বেস্ট বউ। তোসিবা অনেক খুশি হয়েছে। আমি রুমে গেলাম। কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে আবার নিচে আসলাম। খাবার টেবিলে সবাই এসেছে, শুধু আজকে মিমকে কোথাও দেখছি না। তোসিবা আমার পাশেই বসে আছে। আরেক মহারানী কোথায়? আছে কোনো বয়ফ্রেন্ডের সাথে। সৌরভ, তুমি মিমকে ডিভোর্স দিতেছো না কেন? দিবে, এখন কিছুটা স্থির হতে দাও। মিম তো এখন আমাদের কাউকে কোনো সমস্যা করছে না। তুমি মেয়েটার আইন টেনে কথা বলতেছো কেন? তোমার মনে নেই মেয়েটা আমাদের সবাইকে কত কষ্ট দিয়েছে? মিমকে ডিভোর্স দিয়ে দিব, তার আগে ওকে ওর পাওনাগুলো বুঝিয়ে দিব। মিম যতটা কষ্ট দিয়েছে ঠিক ততটা কষ্ট ওকে ফিরিয়ে দিব। সৌরভ, আমি বলি মিম কি বলতে চাই সেই কথাগুলো আমাদের সবার শোনা দরকার। মিম সবসময় বলে কিছু কথা আছে, সেই কথাগুলি বলা হলে চলে যাবে। এত কথা শোনার সময় নাই। কি বলতে চাস? সরাসরি বলে ফেল। ভাইয়া, তুই কি বলতে চাচ্ছিস আমি বুঝে গেছি। তাহলে ভাবির প্রমোশন হয়েছে আর তুই ভাবির কোম্পানিতে চাকরিটা পেয়ে গেছিস। এখন তোরা দুজনে আলাদা থাকতে চাস। না সৌরভ, ঠিক তা না। আসলে আম্মু অসুস্থ, আর তুমি তো জানো আমি ছাড়া আমার বাবা মায়ের আর কেউ নেই। এখন আম্মু বলতেছে আমরা আমাদের বাড়িতে থাকতাম, অবশ্য যদি আব্বাজান রাজি থাকে। এতে আমার পুরো মত আছে, তবে তুমি কিন্তু প্রতি সপ্তাহে একবার করে আমাদের সাথে দেখা করে যাবে। ঠিক আছে। ভাবি সরি, আমি বুঝতে পারি নাই। সৌরভ, তুমি তো আমার ছোট ভাই, আর ছোট ভাইরা আপুদের সাথে এসব বলতেই পারে। ঠিক আছে। আচ্ছা আমার খাবার শেষ, আমি উঠি। সবাইকে রেখে আমি উঠে গেলাম। রুমে এসে শুয়ে পড়েছি। ক্লান্ত লাগছে। কিছুক্ষণ পর তোসিবা এসেছে। আপনার কি শরীর খারাপ লাগছে? না, একটু ক্লান্ত লাগছে। তোসিবা আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতেছে, আর আমি তোসিবাকে দেখছি। তোসিবা আমার পাশে শুয়ে পড়েছে। আজ তোসিবা একটু বেশি অন্যরকম লাগছে। দুজনে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি মনেই নাই। সকালে ঘুম থেকে উঠে দেখি তোসিবা রুমে নেই। আমি ফ্রেশ হয়ে নিচে গেছি, দেখি মিম আর তোসিবা ঝগড়া করছে। আপনাকে না বলেছি আমার সংসারের কোনো কিছুতেই চোখ বা হাত না দিতে? সংসারটা তোমার একার নয়, এটা আমারও স্বামীর বাড়ি। কিসে স্বামীর বাড়ি? যে স্বামীর বাড়ি সবাইকে অপমান করেছেন, তার আবার স্বামীর বাড়ি? লজ্জা করে না স্বামীর বাড়ি বলতে? তোসিবা, তোমার দিন দিন সাহস বেড়ে যাচ্ছে। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সাহসে কি দেখছেন? সবে তো শুরু করেছি। আপনাকে বলি, সময় থাকতে আপনি আমার স্বামীর বাড়ি ছেড়ে চলে যান। ছেড়ে যাব কি যাব না সেটা তোমাকে বলতে যাব কেন? আজকের পর থেকে আমার কোনো কাজে কথা বললে তোমার খারাপ হবে। তুমি কি ভেবেছো আমি কিছুই বুঝি না? আমি সব বুঝি। আমি চাইলে তোমার স্বামীর ভাগ আমি নিতে পারি, কিন্তু আমি নিইনি, এখন থেকে নেব। জেগে জেগে স্বপ্ন দেখা ভালো, তবে বেশি না কম দেখেন।
আপনাকে আবারও বলি, এই বাড়িতে মেহমানের মতো কিছুদিন বেড়াবেন, বেড়ানো শেষ হলে চলে যাবেন। আমার স্বামী বা আমার সংসারের দিকে চোখ তুলে ভুল করেও তাকাবেন না। সংসারটা তোমার একার নাকি? এটা আমারও সংসার। তসিবা, কি হয়েছে? এত জোরে জোরে কথা বলছো কেন? আমি নাস্তা বানাতে এসেছি, তার আগে মিমাপু এসে নাস্তা বানিয়ে নিয়েছে। আমি না করেছি আমার সংসারের দিকে নজর না দিতে, কিন্তু উনি নজর দিয়েছে। সংসার তো ওর একার নয়, এটা আমারও সংসার। সুতরাং আমি আমার সংসারে কাজ করবই। এখন যদিও আমাকে সৌরভ আগের মতো ভালোবাসে না, তাতে কি? আমি তো সৌরভকে আগের মতোই ভালোবাসি। দেখো মিম, এখন পরিস্থিতি আগের জায়গা নেই। সৌরভ তোশিবাকে অনেক ভালোবাসে, আর তুমি তো দেখেছো। আমি বলি তুমি চলে যাও, অন্য একটা ছেলেকে বিয়ে করে সুখে সংসার করো, কেমন? হ্যাঁ আম্মাজান, ঠিক বলছে। দরকার হলে আপনার বিয়ের জন্য পাত্র খুঁজে দিব আমি। কি বলেছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি। পাত্রে 2টা ছেলে আছে, আর আপনি তো কোনোদিন মা হতে পারবেন না, তাই ফ্রিতে 2 বাচ্চা পাবেন। তোমার কাছে আছে নাকি এমন পাত্র? সত্যি আছে, বয়স একটু বেশি, এই 40+ হবে। ওনার বউ মারা গেছে, এখন বিয়ে করতে চায়। উনি বন্দা মেয়ে খুঁজতেছে, আর মিমাপু তো এখন বন্দার মতো, কারণ অপারেশন করে তো মা হওয়ার ইচ্ছাটাই শেষ করে দিয়েছে। আমার স্বামী আছে, আর আমার একবার বিয়ে হয়েছে, তাই আর বিয়ে করতে চাই না। তোশিবার তো মা হওয়ার অনেক ইচ্ছে, ওকে বলেন বিয়ে করে নিতে। আমি তো মা হবই আজ বাদে কাল, কিন্তু আপনি তো কোনোদিন মা হতে পারবেন না, তাই বিয়েটা আপনার করা উচিত। তোমাদের ঝগড়া শেষ হবে নাকি? আপনি বসেন, আমি খাবার দিতেছি। কেন? আপনি দিবেন? আমি দিব। আব্বাজান আপনি বসেন, আমি বেরিয়ে দিতেছি। কাউকে দিতে হবে না। শাহেদের মা, তুমি আমার খাবার বেড়ে দাও। সৌরভ, তাড়াতাড়ি আয়, অফিসে কাজ আছে। হ্যাঁ আসতেছি। আব্বা চলে গেছে। মিম আর তোশিবা দুজনে দাঁড়িয়ে আছে। আমি তোশিবার কপালে চুমু দিয়েছি। মিম এগিয়ে আসছে, কিন্তু আমি ওর দিকে তাকাইও নি। শুধু বেরিয়ে এসেছি গাড়ি নিয়ে। এভাবে চলছে আমার সংসার। রোজ রোজ মিমের সামনে তোশিবার সাথে দুষ্টুমি করে তোশিবাকে বেশি বেশি কেয়ার করি। আজ 2 মাস হয়ে গেছে আমার আর তোশিবার সংসার জীবন। মিম এখন আগের মতো তোশিবার সাথে ঝগড়া করে না, তবে বাড়িতে কম থাকে। রাতে রুমে বসে আছি, এমন সময় তোশিবা পিছন থেকে এসে জড়িয়ে ধরেছে। কি ব্যাপার, আজকে বেশি খুশি লাগছে? আমি মা হতে চলেছি, আর আপনি বাবা হবেন। কি সত্যি? বলেই তোশিবাকে কোলে নিয়েছি। তোশিবা, তুমি আমাকে কি শোনালে? আমি তো পাগল হয়ে যাব। তোশিবাকে কোলে নিয়ে ঘোরাচ্ছি। তোশিবা শক্ত করে জড়িয়ে ধরেছে আমাকে। আমি অনেক খুশি। চলো আব্বা আম্মাকে বলি। ওরা সবাই জানে, শুধু আপনি বাকি ছিলেন। আমাকে এই খুশির খবরটা এত দেরিতে বললে কেন? আমি দেখতে চাইছি আপনি কতটা খুশি হন। সকালে আমার সাথে একটু ডক্টরের কাছে যেতে হবে। ঠিক আছে, তোমাকে এখন থেকে একটু বেশি খেয়াল রাখতে হবে। আজ অনেক খুশি হয়েছি। তোশিবাকে একটু বেশি যত্ন নিতে আরম্ভ করেছি। রাতটা দুজনে গল্প করে কাটিয়ে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে দুজনে ফ্রেশ হয়ে নিচে নামছি। নাস্তা করে দুজনে বেরোলাম। তোশিবা বক বক করতেছে। 40 মিনিট পর হাসপাতালে এসেছি। তোশিবাকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকেছি। উনি তোশিবাকে চেক আপ করে বলছে, সব কিছু এখন ভালোই আছে, তবে বিশেষ করে 5-6 মাস একটু ঝুঁকি থাকবে। সবসময় নিজের যত্ন নেবেন, কেমন? হ্যাঁ, আমি ওর যত্ন নেব। ডাক্তারের সাথে কিছু কথা শেষ করে বেরিয়েছি। তখনই দেখি মিম এবং মিমের মায়ের পার্সোনাল সেক্রেটারি রাজু। এখানে মিম কেন এসেছে? তখন একটা ডাক্তার মিমকে নিয়ে কিছু কথা বলছে, আর রাজু মুখে হাত দিয়ে কিছু কান্নার মতো করে ভেঙে পড়েছে। এখানে মিমাপু এসেছে কেন? জানি না, চলো তো দেখি কেন এসেছে। দেখা লাগবে না, সাথে তো নাগনি এসেছে। আচ্ছা ডাক্তার, ওই মেয়েটা এখানে কেন এসেছে? আপনি মিমের কথা বলছেন? হ্যাঁ। আরে মিম তো এক বউ থাকতে আরেকটা বিয়ে করেছো, এখন দ্বিতীয় বউয়ের ঘরে বাচ্চা হবে, তাকে নিয়েই থাকো। মিমের কি হয়েছে না হয়েছে এত কিছু না জানলেও হবে, তবে মিম তোমাকে যতটা কষ্ট দিয়েছে তার চাইতেও বেশি কষ্ট তোমরা মিমকে দিয়েছো। সৌরভ তাসিবাকে নিয়ে সুখে আছে দেখে আমারও খুব ভালো লাগছে।
দয়া করে মিমের ব্যাপারে কারো কাছে কিছু জানতে চেও না। মিমের ব্যাপারে জানার আমার কোনো আগ্রহ নেই বা ইচ্ছাও নেই। হাসপাতালে দেখছি তাই ডাক্তারকে জিজ্ঞেস করেছি। আমি তো মনে করেছি মিম আমাদের ফলো করছে, কারণ তোসিবা মা হতে চলেছে। যদি মিম কোনো ক্ষতি করতে চায় তার জন্য আরও খোঁজখবর নেওয়া। আপনার মেয়ে মিম আমাকে যতটা কষ্ট দিয়েছে তার তুলনায় আমি কোনো কষ্ট দিইনি, বরং মিম অনেক অনেক সুখে আছে। তুমি কখনো আমার মেয়েকে মিমকে ঠিক করে বুঝতে চাওনি। আমার তো মনে হয় সেদিন তোমার সাথে মিমের বিয়ে দেওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কি আমি মিমকে বুঝতে পারি না? আমার সাথে মিমের বিয়ে দেওয়াটা আপনার জীবনে বড় ভুল ছিল? আপনি কে, আর আমার স্বামীকে কেন এমন কথা বলছেন? আমি তোমার স্বামীর শ্বশুর হই, আর তুমি নাকি আমার মেয়েকে অনেক কথা শোনাও। তোমার ভাগ্যটা খুব ভালো, আর আজকে যাকে এত স্বামী স্বামী করো তার সাথে বিয়েটা। আব্বু, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আসেন আমার সাথে, আমি বাড়ি যাব। আঙ্কেল, আপনি কিছু একটা বলতে যাচ্ছেন, বলেন তো কি বলতে যাচ্ছেন? তোমাকে কিছু বলার নেই সৌরভ। তুমি আমাকে এখানে দেখে ভাবছো আমি এসেছি তোসিবার ক্ষতি করতে, তাই না? হতেও পারে। আপনাকে দিয়ে তো বিশ্বাস নেই। যে মেয়ে মা হতে চায় না সে কি করে আমাকে মা হতে দিবে? তোমার এত বড় সাহস, তুমি ম্যাডামের সাথে এত বড় কথা বলো? রাজু, তুমি কেন এত লাফাচ্ছ? তোসিবা তো ভুল কিছু বলেনি। তোসিবা একদম সত্যটা বলেছে। তা না হলে আজকে কেন তোমরা সবাই এসেছো? আমি জানতাম না আজকে তোমরা এই হাসপাতালে আসবে। যদি জানতাম তাহলে এখানে আসতাম না। আব্বু চলেন, আমাদের সময় হয়ে গেছে, যেতে হবে। আচ্ছা, মিমাপুর আব্বা আমার আর আপনার বিয়ে নিয়ে কিছু একটা বলতে চাইছে, কিন্তু মিমাপু বলতে দেয়নি। আজকে বাড়িতে গিয়ে মিমাপুকে জিজ্ঞেস করবেন আসল কারণটা কি। তোমাকে এইসব বাজে চিন্তা করতে হবে না। ডাক্তার তোমাকে যা বলছে তাই হবে, কেমন? আপনি আমার পাশে থাকলে হবে। এখন চলেন, আমাকে বাড়িতে দিয়ে আপনি অফিসে যাবেন। ঠিক আছে, চলো। তোসিবাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আচ্ছা, আমার তো 2টা যমজ মেয়ে হবে। কে বলছে তোমার যমজ মেয়ে হবে? মন বলছে, যদি 2টা মেয়ে যমজ বাচ্চা হয় তাহলে কি আপনি আমার প্রতি নারাজ হবেন? কেন নারাজ হবো? আমি তখন তোমাকে আরো বেশি ভালোবাসবো। তার মানে এখন কম ভালোবাসেন? আরে না, কম কেন ভালোবাসবো? আমি তো তোমাকে খুব ভালোবাসি। আমার যমজ মেয়ের নাম আমি রাখবো, কেমন? ঠিক আছে, বাড়িতে চলে আসছি, তুমি ভিতরে যাও, আমি অফিসে যাচ্ছি। আর শোনো, মিমকে তুমি হাসপাতালের ব্যাপারে কিছু বলো না, কেমন? ঠিক আছে। এই তো আমার লক্ষ্মী বৌমা। তোসিবার কপালে চুমু দিয়ে আমি অফিসে যাওয়ার জন্য রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে অফিসে চলে গেছি। গাড়িটা পার্কিং করে অফিসের ভিতরে গেলাম। সবার সাথে হাই হ্যালো করে কাজে মন দিলাম। দুপুরে তোসিবাকে ফোন করে খোঁজ খবর নিলাম। আসার সময় আচার নিয়ে আসবেন, কেমন? ঠিক আছে, কাজগুলি করেছি নিজের মতো করে। তখনই আব্বা এসেছে। সৌরভ, বাসায় যাওয়ার সময় আমাকে সাথে নিয়ে যাস। আমার গাড়িটি গ্যারেজে দেওয়া হয়েছে। ঠিক আছে। আব্বা চলে গেছে। রাত 8টার দিকে কাজ শেষ করে আব্বাকে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য বেরোলাম। রাস্তায় গাড়ি থামিয়ে কিছু আচার নিয়ে গেলাম। তোসিবার দিকে খেয়াল রাখিস। আর শোন, মিমের সাথে এমন আর খারাপ আচরণ করার দরকার নেই। কিন্তু কোনো কিন্তু নয়, মিম যতদিন থাকবে থাকুক। আমি চাই না বাড়িতে রোজ রোজ ঝগড়া হোক। এমনিতে আমি ঝগড়া পছন্দ করি না, তুই জানিস। ঠিক আছে, তাহলে আপনি মিম আর তোসিবাকে বলে দিন, তাহলে সবচেয়ে বেটার হবে। আচ্ছা, আমি বলে দেব। আপনাকে মানা করেছি আমার সংসারের দিকে না তাকাতে, তাও তাকান কেন? বারে বারে এক কথা বলো কেন? সংসারটা তোমার একার নয়, আমারও সংসার এই বাড়িতে। তোমার যতটা অধিকার ঠিক ততটা অধিকার আমারও আছে। না মিম, তোমার সেই অধিকার নেই। তুমি তো মাত্র কিছুদিনের অতিথি এই বাড়িতে। যখন তোমাকে কষ্ট দিতে আর ভালো লাগবে না তখনই চলে যাবে। সেই দিন তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। তুমি আমাকে কি বের করবে? আমি নিজেই চলে যাব। তবে সেই দিন তুমি আমার জন্য আফসোস করবে, আর সবাই বুঝবে আমি কতটা ভালোবেসেছি তোমাকে।
আর তোমার পরিবারকে। সেটা তো দেখছি, আর নতুন করে কিছুই দেখতে চাই না। তবে তোমার জন্য আমি আফসোস করব। মজা পেলাম। হ্যাঁ পারবো, তবে আমার কিছু কথা আছে, সবাইকে সেই কথাগুলো শুনতে হবে। কারো নাটক করা গল্প আমি শুনতে পছন্দ করি না, আমি বলতে পছন্দ করি। শোনার অভ্যাস আমার নেই, আমার বলার অভ্যাস আছে। যদি শুনেন তাহলে বলবো। আমি কিসের নাটক করে গল্প বলবো? বানিয়ে বানিয়ে হাজারটা গল্প বলা যায়, আপনার মিথ্যা গল্প শোনার সময় আমার কাছে নেই। মিম, তুমি যা বলতে চাও তা বলার দরকার নাই। আমরা জানি তুমি কি বলতে চাও। নতুন করে আবার কোনো নাটক করতে চাও? তোসিবা, আসো, রুমে যাবে, আমার ক্লান্ত লাগছে। সিঁড়ি বেয়ে উপরে যেতে আমার খুব কষ্ট হয়, আপনি কি আমাকে কোলে করে নিয়ে যাবেন? হ্যাঁ চলো। তোসিবাকে কোলে নিলাম। মিম রাগে চোখে আমার দিকে তাকিয়ে আছে। তোসিবাকে নিয়ে রুমে এসেছি। আপনার কি কষ্ট হয় আমাকে কোলে নিলে? কেন কষ্ট হবে? তোমাকে কোলে নিলে আমার অনেক ভালো লাগে। এই নাও তোমার আচার, তুমি বসে বসে আচার খাও, আমি ফ্রেশ হয়ে আসছি। একা একা খাবো? আপনি আমার সাথে খেলে ভালো লাগতো। আচারটা তোমার খেতে ইচ্ছে হয়েছে, তাহলে আমি খাবো কেন? তুমি একা একা খাও কেমন? জি না, আপনি আমার সাথে খাবেন। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসেন, দুজনে গল্প করতে করতে আচার খাবো। ঠিক আছে। কিছুক্ষণ ফ্রেশ হয়ে এসেছি, দেখি তোসিবা আচার নিয়ে বসে আছে। দুজনে বসে আচার খেলাম। রাতে কিছুটা গল্প করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে আসছি। কিছুদিন ভালোই যাচ্ছে। মিমের সাথে এখন আর তোসিবা ঝগড়া করছে না। দেখতে দেখতে আজ ওর প্রেগনেন্সির 8 মাস হয়েছে। এর মাঝে ডাক্তার বলে দিয়েছে ওর সত্যি জমজ বাচ্চা হবে। দেখছেন, আমার যমজ বাচ্চা হবে, আমি খুব খুশি। তোসিবা আমাকে জড়িয়ে ধরেছে, আমিও অনেক খুশি হয়েছি। আব্বা, আমি, তোসিবা সবাই নিচে বসে আছি। তখনই মিম এসেছে, একটু বেশি নার্ভাস লাগছে ওকে। সৌরভ, তোমার কাছে যেই জন্য এসেছি সেটাই তো পেলাম। তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো আমাকে তুমি কতটা ভালোবাসতে। মিম, অতীত নিয়ে বেশি কিছু বলতে চাই না আমি। তুমি আমি আগে কি ছিলাম সেটা অতীত। এই কিছুদিন তোমার সাথে আমার কোনো কিছুই হয়নি। এখন আমি তোসিবাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমি তোমাকে জানাতে এসেছি আমি চলে যাচ্ছি তোমার বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য। যাক, তাহলে আপদ বিদায় হবে। আমাদের প্ল্যান কাজে এসেছে, দেখেছো সৌরভ? হ্যাঁ, তোমাদের প্ল্যান কাজ হয়েছে। তুমি চাইলে ডিভোর্স দিতে পারো, আমি সাইন করে দিব। আমি তোমার ডিভোর্সের অপেক্ষায় থাকবো। আর সৌরভ, একটা কথা বলবো, রাখবে? কি কথা আগে শুনি। শেষবারের মতো আমাকে একটি বারের জন্য জড়িয়ে ধরবে? তোমাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে। প্লিজ সৌরভ, একবার আমাকে জড়িয়ে ধরো। পারবো না তোমাকে জড়িয়ে ধরতে, তুমি চলে যাও। আমি তোমার শেষবারের আবদার রাখতে পারবো না। আচ্ছা, ভালো থেকো। জানি আমার কথা মনে পড়বে না, তবে তোমার জন্য কিছু জিনিস এনেছি আমার রুমে রাখা। যদি কোনো সময় খুব মনে পড়ে আমার কথা, তাহলে দেখো কেমন। আমি আছি তো, কোনো সময় আপনার কথা মনে পড়তে দেব না। এবার আপনি যেতে পারেন। জানি তুমি সৌরভকে অনেক ভালোবাসো, তবে আমার থেকে বেশি ভালোবাসোনি। আব্বাজান আর আম্মাজান, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, তাও নিজের মেয়ে মনে করে ক্ষমা করে দিবেন। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। তোসিবা, আসো, তোমাকে কোলে করে রুমে নিয়ে যাই। তোসিবাকে কোলে নিয়েছি। মিমের চোখে পানি ফেলে বাইরের দিকে রওনা দিয়েছে, আর ওকে নিয়ে আমি রুমে আসছি। আজ থেকে আমি অনেক সুখে থাকবো। হ্যাঁ, ওর কপালে চুমু দিয়েছি। কিছুদিন ভালোই চলছে। দেখতে দেখতে আরও মাসখানেক চলে গেছে। আমি অফিসে বসে কাজ করতেছি, এমন সময় আব্বু ফোন করেছে। সৌরভ, তুই হাসপাতালে চলে আয় তোসিবাকে নিয়ে। তোর আব্বা আমি হাসপাতালে আছি, আজকে তোসিবার ডেলিভারি করাতে হবে। কিন্তু তোসিবার ডেলিভারির সময় তো আরো কিছুদিন পর। আম্মু কিছু বলেনি। আমি তাড়াতাড়ি হাসপাতালে গেলাম। দেখি আব্বা আম্মা বাইরে বসে আছে। আচ্ছা, এখানে মিস্টার সৌরভকে? জি আমি। এখানে একটা সাইন করে দিন। হ্যাঁ দেন।
সাইনটা করেছি। নার্স চলে গেল। কিছুক্ষণ পর আবার একজন নার্স আসছে। পেশেন্ট তৌসিফা ইসলামের গার্জিয়ানকে? জি আমি। তাহলে এখানে একটা সাইন করে দিন, এক্ষুনি আপনার স্ত্রীর অপারেশন হবে। একটু আগেই তো সাইন করেছি, তাহলে এটা কি ভুল ছিল? ভুল না সঠিক ছিল, আগে তুই সাইনটা কর, তারপর বলছি। কি হলো, সাইনটা কর। সাইনটা করেছি, তখনই আব্বা বলে, তুই তোর দুই বউর জন্য সাইন করেছিস, একটা তসিবার অপারেশনের জন্য আর একটা মিমের জন্য। আজকে মিমের অপারেশন হবে, এদিন তোর কাছ থেকে আমি অনেক কিছু লুকিয়ে রেখেছি, আজ সব বলে দিতে চাই। মানে কি লুকিয়ে রাখছেন? মিম তোকে কখনো কষ্ট দিতে চায়নি, তাই তো মিম নিজে তোর সাথে তসিবার বিয়ে দিচ্ছে। আপনি কি বলতে চাচ্ছেন? কিছুই তো বুঝতেছি না। মিম যদি আমাকে কষ্ট দিতে নাই চায়, তাহলে কেন আমার সাথে এমন করেছে? তখনই মিমের মা বাবা দুজনে এসেছে। কি হলো বলেন, এতদিন কি লুকিয়ে রাখছেন? আজ যাকে তুই সবচেয়ে বেশি ভালোবাসিস সেই তসিবাকে জানিস? মানে তসিবা তো আপনার বন্ধুর মেয়ে। না, তসিবা হলো মিমের সবচেয়ে কাছের বান্ধবী। কি বলছেন? কিন্তু তসিবা তো সবসময় মিমের সাথে খারাপ আচরণ করতো। খারাপ আচরণটা তোর সামনে করেছে। যখন তুই অফিসে থাকতি তখন মিম আর তসিবা দুজনে হাসি ঠাট্টা মেতে থাকতো। যখন তুই বাড়িতে থাকতি তখন তোর সামনে ওরা ঝগড়া করতো। এখানে তসিবাকে নিয়ে কি আমরা এসেছি? না, তসিবা নিজে থেকে এসেছে, কারণ আজকে মিমের ব্রেন টিউমারের অপারেশন করানো হবে। তখনই তসিবার ব্যথা উঠে যায় আর তোকে আমরা ফোন করি। তার মানে তুমিও জানতে? আমি জেনেছি, কিছুদিন হলো। মিম তোর কষ্ট সহ্য করতে পারবে না বলে তোর সাথে এই অভিনয় করেছে। মিম যখন জানতে পেরেছে ওর ব্রেন টিউমার, তখন থেকে মিম তোর সাথে বাজে ব্যবহার করতে আরম্ভ করেছে। কিন্তু মিম তো আমার সামনে অন্য একটা ছেলের সাথে আসা যাওয়া করছে। হ্যাঁ দিয়েছে, কারণ তুমি যাতে মিমকে ভুলে যেতে পারো। সবই ঠিক আছে, তাহলে আমার আর আমার পরিবারের সবার নামে মামলা করার কারণ কি ছিল? সেটা আমি কি করেছি কারণটা আমি জানতাম না, তবে মিম যখন সবকিছু আমাকে খুলে বলেছে তখন আমি নিজে মামলা তুলে নিয়েছি। তাহলে আপনি আর মিম যে আমাদের বাড়িতে পুলিশ নিয়ে গেছেন, ওই পুলিশ তো বলেছে এখনো মামলা আছে। সব মিথ্যা বলেছে, শুনতে হলে সবটা আমার কাছ থেকে। হ্যাঁ বলেন। মিম কোনোদিন মা হতে পারবে না, এটা সত্যি, কিন্তু সে নিজে থেকে কিছুই করেনি। মিম যখন জানতে পেরেছে ও মা হবে তখন অনেক খুশি হয়েছে। তুই তখন অফিসের কাজে খুব ব্যস্ত। হঠাৎ একদিন মিম মাথা ঘুরে পড়ে যায়। আমি মিমকে হাসপাতালে নেই। ডাক্তার মিমকে কিছু টেস্ট দিয়েছে। সবগুলো টেস্ট করার পর যখন হাতে টেস্ট কাগজগুলো পেয়েছে তখন মিম নিজে থেকেই ভেঙে পড়েছে। সে জানতে পারলো তার গর্ভে কোনো সন্তান নয়, সেটা একটা টিউমার, আর ব্রেনে ছোট একটা টিউমার ধরা পড়েছে। পেটে টিউমার তো কিছুদিন পরে অপারেশন করে ফেলেছে, আর সাথে ডাক্তার জানিয়ে দিয়েছে কোনোদিন মা হতে পারবে না মিম। কিন্তু ব্রেনে যে টিউমার আছে সেটা অপারেশন করলে মিমের মৃত্যুর সম্ভাবনা 95%। যখন ডাক্তার এই কথা বলেছে তখন আমরা অনেক মানসিকভাবে ভেঙে পড়ি। তখন মিম সিদ্ধান্ত নিয়েছে যতদিন বেঁচে থাকবে ততদিন তোমাকে এ কথা জানাবে না, কারণ তুমি যদি মিমের সম্পর্কে সবটা জানো তাহলে তুমি অনেক কষ্ট পাবে। তখন মিম আমাদের সবাইকে দিয়ে ওয়াদা করিয়ে নেয় তোমাকে আবার বিয়ে করাবে, আর মিম তোমাকে ডিভোর্স দেবে। তখন মিম প্ল্যান করে আর দিন দিন তোমার সাথে খারাপ আচরণ করতে থাকে। আব্বা, আপনি এসব কিছু জানতেন? না, আমি জেনেছি পরে। মিম একদিন আমার অফিসে আসে আর সব কিছু আমাকে বলে। তখন মিম তসিবার কথা বলে, আর তসিবাকে মিম রাজি করেছে তোর সাথে বিয়ে করার জন্য। কিন্তু কোনো সময় তো মিমের ব্রেন টিউমারের লক্ষণ দেখিনি। দেখবি কি করে? তুই মিমের সাথে কতটুকু সময় কাটিয়েছিস? তুই তো তসিবার সাথে বেশি সময় কাটাতে। মিম আমার কাছ থেকে এইসব লুকিয়ে কি প্রমাণ করতে চাইছে? আমাকে ভালোবাসে অনেক, আমাকে সুখী দেখতে চাইছে। না, আমি মনে করি মিম আমাকে ধোঁকা দিয়েছে। মিম যদি আমাকে সত্যি ভালোবাসতো তাহলে আমাকে সব জানানোর দরকার ছিল। জানাল তো তুই আরো কষ্ট পেতি। তুই যখন বাবা হতে পারবি না জেনে মিমকে থাপ্পড় দিয়েছিস তখন মিম তোর কাছ থেকে দূরে চলে যেতে চেয়েছিল। মিমের অবস্থা দিন দিন এতটা খারাপ হয়ে যাচ্ছিল যার কারণে মিম তোমাদের বাড়ি থেকে চলে এসেছে, যাতে করে তুমি কিছু জানতে না পারো। মিমের প্রতি তোমার যেন নতুন করে আরো মায়া মহব্বত না হয়।
সব কিছু তো তোমাকে আমরা বলে দিলাম। এখন তো মিমকে ক্ষমা করা যায় নাকি? সৌরভ, আজ মিমের অপারেশন হচ্ছে। মিমের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 5%। এবার ওকে ক্ষমা করাটা তোর উচিত। তোর সুখের কথা চিন্তা করে মিম তার বান্ধবীকে তোর সাথে বিয়ে দিয়েছে। মিম তোকে অনেক ভালোবাসে, ওকে ক্ষমা করে দে বাবা। ক্ষমা তো আমার চাওয়া দরকার, কারণ মিমের সাথে অন্যায়টা আমি করেছি। মিমকে অনেক কথা শুনিয়েছি। দোয়া কর যাতে মিম বেঁচে থাকে আর তোসিবার 2টা বাচ্চা হয়, তাহলে 2 বউ 2 সন্তান পাবে। মিস্টার সৌরভ, আপনি? হ্যাঁ। কংগ্রেস মিস্টার সৌরভ, আপনার টুইন বেবি হয়েছে, 2টা মেয়ে। তোসিবা কেমন আছে? আপনি নিজেকেই দেখেন, উনি আপনার সাথে কথা বলতে যাচ্ছে। এটা বলেই ডাক্তার চলে গেছে। মিমের কেবিনের ডাক্তার বেরিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তোসিবার দিকে যাব নাকি দাঁড়িয়ে শুনবো মিম ঠিক আছে কিনা, কোনটা আগে করবো ঠিক ভেবে পাচ্ছি না। 2 বউয়ের অপারেশন হয়েছে। দাঁড়িয়ে চিন্তা করছি কার কাছে আগে যাব, ছোট বউ তোসিবার কাছে যাব নাকি বড় বউ মিমের অপারেশনে ঠিকঠাক হয়েছে কিনা তা দেখতে যাব। ভাবতে ভাবতে পা বাড়িয়েছি তোসিবার দিকে। তখনই মিমের ডাক্তার বলে, দেখুন, আপনাদের মেয়ের অপারেশন সবকিছু ঠিকঠাক মতোই হয়েছে, তবে এখনো জ্ঞান ফেরেনি। ঘন্টাখানেক পরই বলা যাবে, তবে চিন্তার কোনো কারণ নেই। একদম 100% ঠিক হয়েছে অপারেশন। ঠিক আছে, এখন কি আমরা মিমকে দেখতে পারবো? হ্যাঁ পারবেন, তবে এখনো জ্ঞান ফেরেনি। রুমে ঢুকে কোনো আওয়াজ করবেন না। আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনার কাছে অনেক বড় সত্য লুকিয়েছি। হ্যাঁ, আব্বা আম্মা আর মিমের বাবা মা সব বলে দিয়েছে। আচ্ছা, মিম কেমন আছে? তুমি ঠিক আছো? বলেন, মিম কেমন আছে? ওর অপারেশন ঠিকঠাক হয়েছে তো? তোমার কথাই সত্যি হয়েছে। তোমার চমচ বাচ্চা হয়েছে, দেখতে ঠিক তোমার মতো সুন্দর আর কিউটও হয়েছে। কি হলো, কথা ঘুরাচ্ছেন কেন? মিম ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? এখনো কিছু বলা যাচ্ছে না, মিমের জ্ঞান ফিরবে ঘন্টাখানেক পর। এখন বলো তুমি কি বলতে চাইছো? আপনি তো সব জেনে গেছেন, এইগুলো বলতাম। আচ্ছা, মিম যদি সুস্থ হয়ে যায় তাহলে কি আমাকে আগের মতো ভালোবাসবেন? কেন না, তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসবো। আর মিমের কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। সব দোষ আমার, কারণ আমি তো সব জানতাম, তাও আপনাকে কিছু বলিনি। আমাকে ক্ষমা করে দেন প্লিজ। কান্না করছো কেন? তুমি তো মিমের কথা মতো আমার সাথে ব্যবহার করেছো, এর জন্য কান্না করতে হবে? তখনই নার্স এসে তোসিবার কোলে একটা মেয়ে দিয়েছে। আরেকজন নার্স অন্য একটা মেয়ে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ম্যাম, বাচ্চাগুলোকে একটু দুধ পান করিয়ে দিন। স্যার বলেছে ওদের এক্ষুনি দুধ খাওয়াতে হবে। হ্যাঁ দেন আমার কাছে। আর কান্না করবে না, যা হবার তা তো হয়ে গেছে। এখন 2টা মেয়ে আমাদের ভালোভাবে বাঁচতে শেখাবে। মিম বলেছিল যদি বেঁচে থাকে তাহলে যেন একটা মেয়ে দিয়ে দেই, সে আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাবে। ঠিক আছে, তাই হবে, কিন্তু এত ছোট বাচ্চা কি মিম নিয়ে রাখতে পারবে? তখনই আম্মা আসছে। সৌরভ, মিমের জ্ঞান ফিরেছে। মিম তোর সাথে কথা বলতে চাচ্ছে। যা বাবা, একটু দেখা কর, আর আমি তোসিবার পাশে থাকি। আমার নাতনিগুলি তো একদম আমার মতো হয়েছে। হ্যাঁ যান, আপনি মিমের সাথে একটু কথা বলেন। মিমের ভরসা হবে, নিজের প্রতি কিছুটা বিশ্বাস ফিরে পাবে। কিন্তু কোনো কিন্তু নেই, আপনি যান, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে। উঠে 1 পা 2 পা করে বেরোলাম রুম থেকে। কিছুটা চিন্তা করে মিমের কেবিনে ঢুকলাম। দেখি মিমের পাশে ওর বাবা মা বসে আছে। আমাকে দেখে মিমের মা বাবা দুজনে উঠে বাইরে চলে গেছে। আমি মিমের পাশে বসেছি। তখন মিম আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে, আমার হাতটাও ধরেছে। তোসিবার নাকি আজকে অপারেশন হয়েছে? হ্যাঁ, 2টা মেয়ে হয়েছে, আর তোসিবাও ভালো আছে। মেয়েগুলি দেখতে কার মতো হয়েছে? কিছুটা তোসিবার মতো, আর কিছুটা আমার মতো হয়েছে।
যদি আমার গর্ভে সন্তান হতো তাহলে ঠিক এমনটাই হতো, তাই না? হ্যাঁ, এমনটাই হতো। তুমি আমার কাছে এত বড় অভিনয় করবে আমি বুঝতে পারি নাই। সরি সৌরভ, কি করব বলো? তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি কি করতে? তাহলে তোমার মতো করতাম না, বরং তোমাকে সাথে নিয়ে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতাম। আমি সব বলে দিতাম, আর যতদিন বেঁচে থাকতাম ততদিন তোমাকে অন্য কারো হতে দিতাম না। তাহলে কি ভালোবাসার জয় হতো? তা জানি না, তবে আমি তো সুখে থাকতাম। ভালোবাসার মানুষকে নিয়ে এতেই আমার ভালোবাসার জয় হতো। বাহ, আজকাল তো দেখছি অনেক গুছিয়ে কথা বলতে শিখে গেছো। নিশ্চয়ই তোসিবা এসব শিখিয়েছে। সবসময় গুছিয়েই বলি, শুধু সময় বুঝে কথা বলি। এখন বাদ দাও এসব কথাবার্তা। আমার ডিভোর্সের কাগজটা কবে পাঠাবে? ডিভোর্সের কথা শুনে বুকে হালকা ব্যথা অনুভব করেছি, তাও চুপ করে আছি। তখনই আবার মিম বলে, কি হলো, কবে দিতেছো আমাকে? তুমি সুস্থ হও, তারপর পেয়ে যাবে। কেন, এখন দিলে সমস্যা কি? সমস্যা নেই, কিন্তু তোসিবা তো বলেছে তুমি নাকি একটা মেয়ে নিবে। সেটা তোসিবার সাথে আমার চুক্তি করা আছে। যদি বেঁচে থাকি তাহলে ওর 2টা সন্তান হলে একটা আমাকে দিবে। তুমি আমাকে কবে ডিভোর্স দিতেছো সেইটা বলো। তুমি না আমাকে জড়িয়ে ধরতে চাইছো, এখন জড়িয়ে ধরবে? না, এখন কোনো ইচ্ছে নেই। আমি চাই না তোমার আর আমার প্রাণের দোস্ত তোসিবার সংসারে কোনো রকম অশান্তি হোক। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি চলে যাব বাইরে, এদেশ ছেড়ে বহু অনেক দূরে, যেখানে আমাকে কেউ কোনো কিছুর জন্য কিছুই বলবে না। ঠিক আছে, তাহলে কিছুদিনের মধ্যে তোমার ডিভোর্সের কাগজ পেয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে যাই, তুমি রেস্ট নাও। বলেই উঠে আসছিলাম, তখন মিম আমার হাত ধরে রাখছে। কি হলো, হাত ছাড়ো, আমি যাবো তো। না করেছি নাকি? তুমি যাও। তাহলে হাত ধরে রাখছো কেন? হাত তো আমি ধরিনি, আমার হাত ধরে রাখছে। আচ্ছা সৌরভ, তুমি কি সেই আগের মতোই আমাকে ভালোবাসবে? মানে? ঠিক ওই আগের মতো, যখন তুমি আর আমি দুজনে মিলে যেমন ছিলাম। রাতে লং ড্রাইভে চলে যেতাম, যেখানে চাঁদের আলো ছাড়া কিছুই ছিল না। তাহলে তোসিবাকে কি করব? মিম, এখন চাইলে আমি আর আগের মতো হতে পারবো না, কারণ এখন আমার সাথে শুধু তোসিবা না, সাথে আমার 2টা মেয়েও জড়িয়ে আছে। তাই এখন তুমি চাইলেও আমি আগের মতো হতে পারবো না। বুঝতে পারছি, নাও ছেড়ে দিলাম তোমাকে। যাও, তোমার জীবন থেকে আমি দূরে সরে যাব, কারণ আমি দূরে গেলে তুমি তোসিবা আর তোমার মেয়েদের নিয়ে অনেক সুখে থাকবে। আচ্ছা, এখন এসব বাদ দাও, সময় বলে দিবে কে থাকবে আর কে না থাকবে। তুমি এখন ঘুমাও। কথাগুলি বলেই বেরিয়ে এসেছি। মিমের মা বাবা সহ আমার বাবা মা সবাই মিলে কথা বলছে। সৌরভ, তুই বাড়িতে যা, আমরা আছি। তোসিবা 2 দিন পর আর মিম 7 দিন পর ছাড়বে। না, আপনারা চলে যান, আমি আছি। একসাথে 2 রুম দেখবি কি করে? তার চাইতে ভালো হবে দুজনকে এক কেবিনের রুমে নিয়ে আসতে বল ডাক্তারকে। হ্যাঁ, তা মন্দ নয়। আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। আচ্ছা, আমি দুজনকে এক কেবিনে এনে দিতেছি। ধন্যবাদ আপনাকে। সৌরভ, আমার 2 বউ আর 2 নাতনি যেন কিচ্ছু না হয়। আচ্ছা, আমি খেয়াল রাখবো। ওরা চলে গেছে। মিমার তোসিবা দুজনেই হাসাহাসি করছে। আমাকে দেখে দুজনে চুপ হয়ে গেছে। আমি 2 মেয়ের সাথে দুষ্টামি করছি, তখনই তোসিবা বলে, মিম, সৌরভ তো সব জেনে গেছে, তাহলে এখন কি আমি আগের মতো তোকে ডাকতে পারবো? হ্যাঁ, সমস্যা নেই, এখন সবাই সবকিছু জেনে গেছে। দয়া করে আপনারা এখন ঘুমান, রাত অনেক হয়েছে, আমি ঘুমাবো। ঘুমাবো মানে? তোমাকে তো বলিনি। আমার তো ঘুম পাচ্ছে না। তোমাকে তো বলিনি, আমি বলেছি আমার 2 মেয়েকে। তোসিবা আর মিম দুজনেই মুড অফ করে নিয়েছে। এভাবে আরো 2 দিন কেটে গেছে। আমি মিম আর তোসিবাকে অনেক কেয়ার করেছি, যদিও একজন মানুষ দুজনকে কেয়ার করা অনেক কষ্ট। আজ তোসিবাকে রিলিজ করে দিবে। মিমের মন খারাপ। মিমকে ডাক্তারের সাথে কথা বলে আমাদের বাড়িতে নিয়ে গেলে ভালো হবে। মিম এখানে থাকলে অনেক কষ্ট পাবে। প্লিজ তুমি মিমকে নিয়ে চলো। দেখি, ঠিক আছে, ডাক্তারের সাথে কথা বলে দেখি।
ডাক্তারের সাথে কথা বলার পর ডাক্তার রাজি হয়নি, তাই তোসিবাও বাসায় যেতে রাজি হয়নি। ওরা একসাথে বাসায় যাবে। ডাক্তারকে বলে রাজি করিয়েছি। দেখতে দেখতে 7 দিন চলে গেছে। আব্বা আম্মাও এসেছে। মিম চলো, তুমি যতদিন বিদেশে না যাবে ততদিন আমাদের বাড়িতে থাকবে। আম্মা জান তা হয় না, আমাদের বাড়িতে যাব। মিম চল, আমার সাথে থাকবি। এখন তুই যদি না যাস তাহলে আমি একা 2টা বাচ্চা সামলাবো কি করে? তুই বলেছিস বলেই তো আমি আল্লাহর কাছে দোয়া করেছি আর 2টা বাচ্চা হতে। এখন আমাকে আর আমার বাচ্চারে রেখে একা একা থাকবি তুই? ঠিক আছে, তবে 6 মাস পরে আমি চলে আসবো। তোদের ছেড়ে আর আমার একটা মেয়ে নিয়ে যদি রাজি থাকিস তাহলে বল। ওকে, রাজি আছি। এবার তো চল। চলো মিম। তারপর সবাইকে নিয়ে বাড়িতে এসেছি। আজকের বাড়িটা অন্যরকম মনে হচ্ছে। তোসিবাই 2টা মেয়ের নাম রাখছে। ছোট মেয়ের নাম তানুষা ইসলাম আর বড় মেয়ের নাম ইশরাক জাহান মিশু। এভাবে ভালোই চলছে। দেখতে দেখতে 5 মাস পেরিয়ে গেছে। হঠাৎই একদিন মিম আর তোসিবার মাঝে ঝগড়া লেগে যায়। অনেক বড় ধরনের কথা কাটাকাটি হয়ে যায়। সৌরভ, তুমি আমাকে ডিভোর্স দিতেছো না কেন? হঠাৎ তোমাদের কি হলো? আমি বাপের বাড়িতেই চলে যাব। তোমার কি হলো? আপনি দিয়ে আসবেন নাকি আমি একা চলে যাব? কেন, কি হয়েছে বলবে তো? তোসিবা, তোর কথাও যেতে হবে না, আমি চলে যাচ্ছি। মিম গিয়ে তার ব্যাগ আর মিশুকে সাথে নিয়ে এসেছে। আমি চলে যাচ্ছি, তুমি ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিও, কেমন? তখনই আমি গিয়ে মিমের হাত ধরেছি। তা দেখে তোসিবা তানুষাকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল। তখন আরেক হাত দিয়ে তোসিবাকে ধরেছি। মিম আর তোসিবার দুজনে আমার দিকে তাকিয়ে আছে। হাত ছাড়েন বলছি। ছাড়বো তো ঠিক আছে, তবে আমার মেয়ে দাও বলে তোসিবার কাছ থেকে মেয়েকে কুলে নিয়েছি। তাহলে আমারও হাত ছাড়ো। হ্যাঁ, তোমারটাও ছাড়বো। এটা বলে মিমের কাছ থেকেও মেয়েকে কোলে নিয়েছি। 2 মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। মিম আর তোসিবা আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা তোসিবা আর মিম, তোমরা এবার চাইলে যেখানে খুশি সেখানেই যেতে পারো বলে আমি 2 মেয়ে নিয়ে সিঁড়ি দিয়ে উপরের দিকে হাঁটা দিয়েছি। 2 মেয়ে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে যাইতেছি আর 2 বউ দাঁড়িয়ে আছে। চিন্তা করছে বাপের বাড়িতে যাবে নাকি এখানেই থেকে যাবে। তখনই খেয়াল করেছি তোসিবা আর মিম দুজনে পিছু পিছু আসতেছে। কি হলো, তোমরা যাও, যেখানে যেতে ইচ্ছা হয় যাও। তখনই আব্বা মা আসছে। কি রে সৌরভ, তোর কোলে 2 মেয়ে কেন? ওরা এখন থেকে আমার কাছে থাকবে। মিম আর তোসিবা দুজন যেতে চাইছে ওদের বাপের বাড়িতে। কেন? সেটা জিজ্ঞেস করতেছি, কিন্তু দুজনে একজনও কিছু বলতে রাজি নয়। তাই আমার 2 মেয়ে রেখে দিয়েছি আর ওদেরকে বলছি চলে যেতে। মিম আর তোসিবার কি হয়েছে বলো? তেমন কিছুই না, আমি তো এই বাড়িতে আসার সময় বলেছি যে 6 মাস পরে চলে যাব মিশুকে নিয়ে। তোসিবা তুমি বলো তোমার সমস্যা কি হয়েছে? মিম আমাকে কোনো কাজ করতে দেয় না, সব কাজ মিম একাই করে নেয়। সবার কাছে মিম বেশি ভালো হতে চায়, তাই আমি চেয়েছি চলে যাব, মিমকে তার সংসার ফিরিয়ে দেব। আচ্ছা, তোমরা না হয় প্রাণের বান্ধবী। মিম, তুমি সৌরভের মুখে চিন্তা করে তোসিবাকে বিয়ে করতে রাজি করেছো, যাতে করে তোসিবা সৌরভকে সুখে রাখে। হ্যাঁ করিয়েছি, আর সৌরভ সুখে থাকবে বলেই তো আমি চলে যাচ্ছি। আচ্ছা মিম, তুমি কোথায় যাচ্ছ বলো? সৌরভের কাছ থেকে দূরে গিয়ে তুমি সুখে থাকতে পারবে? যদিও তোমাদের ডিভোর্স হয় তাহলে তো আবার কাউকে না কাউকে বিয়ে করতে হবে। তাহলে এখানে থাকলে সমস্যা কি? মিম তুই এখানে থাক, আমি চলে যাচ্ছি। আমি চাই না তোদের জীবনে কাটা হয়ে থাকতে। তোসিবা, তোমার আবার কি হলো? তুমি কোথায় যাবে? তাহলে তোমার মেয়ের সংসার এসবের কি হবে? মিম তোমাকে সুখে দেখার জন্য তার ভালোবাসার মানুষটাকে তোমার হাতে তুলে দিয়েছে, আর তুমি কি না মিমের সাথে এমন ব্যবহার করো? তোমার তো মিমের সাথে ভালো ব্যবহার করা উচিত। ভাগ্য কাকে কোথায় থেকে নিয়ে যায় তা বলা যায় না। এখন আমি যা বলি তোমরা তা মানবে? আম্মা, আমার কিছু কথা আছে। তুই চুপ থাক, কোনো কথা বলা লাগবে না। মানুষ 2 বউ নিয়ে সংসার করতেছে। সৌরভ, আমি মনে করি তুই মিম আর তোসিবার সাথে সংসার কর। মাঝে মাঝে ঝগড়া হবে, দিন শেষে আবার মিলে যাবে। এটাই জীবন আর সংসার। সরি, আমার ভুল হয়ে গেছে, আর এমনটা কখনো করব না।
আমার বোঝা উচিত ছিল মিমের প্রতি আমি অনেক অন্যায় করেছি। মিম, তুই আমাকে ক্ষমা করে দে। হারে বোকা, ভুল তো আমার হয়েছে। তোর সাথে যদি ঝগড়াটা না করতাম তাহলে এমনটা হয়তো হতো না। আমাকে ক্ষমা করে দে। আম্মা, আব্বা, তা কি করে সম্ভব? 2 দিন পর ওরা ঝগড়া করবে, আর এভাবে সংসার করা যাবে না। কেন যাবে না? আমি যেভাবে বলি সেভাবে আজ থেকে মিম আর তসিবা তোমরা সৌরভের সাথে বাড়ির কাজ করবে, কেমন? ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। আমিও রাজি আছি, আপনি যা বলবেন তাই হবে। এখন থেকে বাড়ির কাজ 1 সপ্তাহ মিম করবে, পরের সপ্তাহ তসিবা করবে। এভাবে চলতে থাকবে যতদিন তোমরা বেঁচে থাকবে। 1 সপ্তাহ তসিবা অফিসে দুপুরে খাবার নিয়ে যাবে এবং পরের সপ্তাহ মিম খাবার নিয়ে যাবে। সৌরভ অফিসে যাওয়ার সময় মিম 1 সপ্তাহ এগিয়ে দিয়ে আসবে এবং পরবর্তী সপ্তাহ তসিবা এগিয়ে দিয়ে আসবে। আর এভাবে 1 সপ্তাহ করে সৌরভের সাথে কোথাও ঘুরতে গেলে এমনভাবে ভাগ করে ঘুরতে হবে। যদি তোমরা মিলেমিশে যেতে চাও তাহলে পারবে, কিন্তু নিয়ম ভাঙা যাবে না। আর হ্যাঁ, বাকি রইল সৌরভ কার সাথে থাকবে এটা তোমরা মিলে সিদ্ধান্ত নিয়ে নিও, কেমন? তাহলে 1 সপ্তাহ আমার সাথে আর 1 সপ্তাহ মিমের সাথে থাকবে উনি। মিম কি রাজি আছো? তোসিবা যা বলছে সেভাবে থাকতে। সৌরভ আমার সাথে থাকতে হবে না, তসিবার সাথে থাকবে। সৌরভ আমাকে শুধু স্ত্রীর অধিকারটুকু দিয়ে রাখলেই হবে। আমার যে স্বামী আছে এটা সবাই জানলেই আমি খুশি হব। আর তসিবা অতটা চালাক নয়, কিছুটা বোকা টাইপের। আমি আজ থেকে আর কোনো সময় এসব নিয়ে ঝগড়া বা রাগ করব না। কথাগুলি বলেই মিম তসিবাকে জড়িয়ে ধরেছে। না, তা হয় নাকি? তুই সব সময় আমাকে স্যাক্রিফাইস করবি কেন? এখন থেকে আমরা মিলেমিশে থাকবো। আব্বা যান, আম্মা যান, আজ থেকে আমাদের বান্ধবীদের মাঝে কোনো ঝগড়া হবে না, আর এই বাড়িতে কোনো রকম অশান্তিও তৈরি হবে না। খুশি হলাম তোমাদের কথা শুনে। অল্প কিছুদিনের জীবন নিয়ে কেন এত ঝগড়া বিবাদ, রাগ অভিমান? কি দরকার এসব করা? যেহেতু এখন তোমাদের দুজনের ভাগ্য একটা স্বামী, তাহলে ওকে নিয়ে সুখে থাকার চেষ্টা করো। দেখবে তোমরা সবচেয়ে সুখী কাপল হবে। হ্যাঁ আম্মাজান, আপনি ঠিকই বলেছেন। সৌরভ, দাও আমার মেয়ে দাও। দেন, আমার মেয়ে দেন। সব তোমরা ঠিক করেছ। যদি ভুলে যাও তাহলে দুজনে কপালে খারাপই আছে, বলে দিলাম। মানে কি বলতে চাও তুমি? কি খারাপই আছে? যদি কেউ কোনো রকম ঝগড়া করো তাহলে আমার মেয়ে রেখে সোজা বাপের বাড়িতে চলে যাবে, আর সারা জীবনের জন্য আমার বাড়ির দরজা বন্ধ। কথাগুলি বলেই রুমে চলে আসছি। কিছুক্ষণ পর তসিবা এসেছে। আজ থেকে তো আপনি মিমের রুমে থাকবেন, তাহলে আমার রুমে কি করছেন? মানে? আব্বাজান কি বলেছে আপনার মনে নেই? তোমরা 2 বান্ধবী মিলে আমাকে পাগল করে ছাড়বে। তখন মিম রুমে এসেছে। মিম, আমার কোনো দোষ নেই। আমি এক্ষুনি সৌরভকে তোর রুমেই পাঠাচ্ছিলাম। ধুর বোকা, আমি এই জন্য আসিনি, এসেছি সৌরভকে কিছু কথা বলতে। সৌরভ, তোমাকে বলি, তোমার যাকে ভালো লাগবে তার কাছে থেকো। তুমি চাইলে তসিবার সাথে থাকতে পারো, আমি কিছুই বলবো না। কারণ তোমাকে আমি 6 বছর পেয়েছি, আর তসিবা মাত্র 1 বছরে কিছুটা বেশি সময় পেয়েছে। আমি চাই তুমি সুখে থাকো। তোমার যার সাথে থাকতে ভালো লাগবে তুমি তার সাথেই থেকো, কেমন? হ্যাঁ, আমিও বলি আপনার যার সাথে থাকতে ভালো লাগবে তার সাথেই থাকবেন, কেমন? আচ্ছা, আমি এখন যাই, মিশু উঠে যাবে। মিম শোনো। হ্যাঁ বলো। তুমি আমাকে জড়িয়ে ধরতে চাইছিলা, আজ বড্ড বেশি ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরতে। তুমি ধরবে আমাকে জড়িয়ে বলেই 2 হাত বাড়িয়ে দিয়েছি। তখনই মিম দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরেছে। আমিও মিমকে জড়িয়ে ধরেছি। আমাদের দুজনের কাণ্ড দেখে তসিবা পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে বলে, সামনে তো জায়গা নেই, তাই পেছন থেকে আমি জড়িয়ে ধরেছি। কে বলেছে সামনে জায়গা নেই? মিমের সামনে থেকে হাত ছেড়ে তসিবাকে সামনে নিয়ে এসেছি। এখন থেকে তোমাদের দুজনের স্থান হলো আমার বুকে। দুজনকে জড়িয়ে ধরেছি। এভাবে আমার 2 বউকে নিয়ে চলছে আমার সংসার। আমি যা কল্পনা করিনি তাই হয়েছে। কখনো ভাবিনি আমি 2 বিয়ে করব, কিন্তু ভাগ্যের কাছে আমি পরাজিত। মাঝে মাঝে ছোট ছোট ঝগড়া আর ভালোবাসার মাঝে আজ দেখতে দেখতে 4 বছর চলে গেছে। তানুষা আর মিশু এখন অনেক বড় হয়েছে। ওদের দুজনের চেহারা মনে হয় একজনেরই। চিনতে অনেক কষ্ট হয় কোনটা মিশু আর কোনটা তানুষা।
তবে মিম আর তোসিবা ঠিকই চিনে ওদের কোনটা কার মেয়ে। নিচে বসে আছি, তখনই মিম আর তোসিবা এসেছে। সৌরভ, মিশু আর তনুষাকে স্কুলে ভর্তি করানোর জন্য আমাদের সাথে তুমি চলো। এখনই যাবে? হ্যাঁ, আমরা তো রেডি আছি যাওয়ার জন্য। ঠিক আছে চলো। দুজনকে নিয়ে আর 2 মেয়ে নিয়ে স্কুলে গেলাম। স্কুলে গিয়ে স্যারের সাথে কথা বলে সবকিছু ফাইনাল করেছি। উনি আমার 2 মেয়ে দেখে অবাক হয়েছে। আপনাদের 2 মেয়ের মা আলাদা, কিন্তু মেয়েদের চেহারা এক হলো কি করে? ওরা যমজ বোন, তবে মা আলাদা। মানে? 2 মেয়ের মা হচ্ছে একজন তোসিবা আর একজন মিম। আমি দুজনকে দেখিয়ে দিলাম, আর উনি 1 মেয়ে নিজের করে নিয়েছে। দুজনকে 2 মায়ের ঠিকানা মতো ভর্তি করেন। দয়া করে আর কিছু জানতে চাইেন না প্লিজ। ঠিক আছে, নেন ফর্ম পূরণ করুন। যখন তোসিবার মিম ফর্ম পূরণ করেছে, তখন স্যার দেখে অবাক হয়েছে। অভিভাবকের বাবার নামের জায়গায় 2 ফর্মে আল মাহমুদ সৌরভ লেখা। বাহ, ভালো তো। আপনাদের দুজনের স্বামীর নাম এক নামেই। আমাদের দুজনের স্বামী তো একজনই, যে আমাদের সাথে বসে আছে ও তো আমাদের দুজনেরই স্বামী। তখনই স্যার আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়েছে। মানে? মানে ও হচ্ছে আমাদের স্বামী। আমরা 2 বান্ধবী একজনকে বিয়ে করেছি। আপনারা মেনে নিয়েছেন কি করে? আর আপনারা এতটা মিল কি করে? 2 বউয়ের মাঝে কোনো ঝগড়া হয় না? ঝগড়া হবে কেন? আমরা আমাদের সংসার নিয়ে অনেক সুখে আছি, বুঝছেন? আমরা আমাদের মেয়েকে ভর্তি করাতে এসেছি, সংসারের ব্যাপারে আলোচনা করতে নয়। আচ্ছা মিস্টার সৌরভ, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলেন। 2 বউ নিয়ে এত সুখে সংসার কি করে করছেন? আমার তো একটার প্যারা বাঁচি না। কিছুটা মন্ত্র শিখিয়ে দিবেন? মন্ত্র শিখেও লাভ হবে না। যদি কপালে সুখ না থাকে, তাহলে 1 বউয়ের যন্ত্রণা যথেষ্ট। আর সুখ থাকলে 2 বউয়ের ভালোবাসা পাওয়া যায়। সবই কপাল, যা সবার ভাগ্যে থাকে না। হ্যাঁ, তা একদম ঠিক বলেছেন। নেন, এখানে সাইনগুলো করে দেন। দেন। সাইন করে দিয়েছি। তোসিবা মিম দুজনে আমার 2 হাত ধরেই বেরিয়ে আসছে। স্যার দেখে 1 চুমুকে গ্লাসের পানি সাবার করে দিয়েছে। আমরা বাসায় চলে এসেছি। এভাবে চলছে আমাদের 3 জনের ভালোবাসা আর সংসার। কপালে সুখ থাকলে 2 বউ নিয়ে সুখী সংসার করা যায়। আর যদি কপালে দুঃখ থাকে, তাহলে 1 বউ নিয়ে হাজারো ঝগড়া আর যন্ত্রণা তৈরি হয়। ছোট ছোট ঝগড়া আর রাগ অভিমানের মধ্য দিয়ে চলছে আমার 2 বউয়ের সাথে সংসার। আর 2 মেয়ে নিয়ে হাসি খুশি ভাবে কাটছে আমার বাবা মায়ের জীবন। আজ আমি, মিম, তোসিবা 3 জনেই খুব সুখে সংসার করছি।